অধ্যায় ৮ বাংলাদেশে র-এর তৎপরতা ১৯৯১ থেকে ৯৬। এ কথা নির্দ্বিধায় বলা যায় যে ১৯৯১ সালের সংসদ নির্বাচনে র-এর হিসাব নিকাশ সম্পূর্ণ ওলটপালট হয়ে যায়। যে তথ্য বিশ্লেষণের উপর ভিত্তি করে ভারত সরকার ও বাংলাদেশের একটি রাজনৈতিক মহলকে গো এহেড সিগন্যাল দিয়েছিল ২৭ ফেব্রুয়ারি ৯১-এর নির্বাচনী ফলাফলে তা ভুল বলে প্রমাণ করে। অবশ্য দীর্ঘ ৯ বছর একটি বিকল্প জাতীয়তাবাদী শক্তি লালন পালন করে ৯১-এর নির্বাচনে এটি অন্তত নিশ্চিত করতে সক্ষম হয় যে বিএনপি সহ কোনো ন্যাশনালিস্ট দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না। নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হয় সত্য, কিন্তু তার একার পক্ষে সরকার গঠন করার মতো আসনে বিজয়ী হওয়া সম্ভব ছিল না। অর্থাৎ বাংলাদেশে একটি দুর্বল সরকার প্রতিষ্ঠিত হয়, যাকে স্বাভাবিক কারণেই বিভিন্ন উপায়ে অস্থিতিশীল করে তোলা সহজ ছিল। তাই দেখা গেছে বিএনপি সরকার গঠন করার সাথে সাথে সংবিধান পরিবর্তন করে সংসদীয় সরকার ব্যবস্থা কায়েমে সর্বব্যাপী চাপ প্রয়োগ করা হয় এবং বিএনপিও তার দুর্বলতার কারণে সেই চাপের মুখে মাথা নত করে। এদিকে ৯১-এর সংসদ নির্বাচনে যে তার পছন্দনীয় দলটিকে সর্বতোভাবে সাহায্য সহযোগিতা করে, সে ব্যাপারে ভারতীয় পত্রপত্রিকাতেই অনেক রিপোর্ট প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে সরাসরি অর্থ সাহায্যের প্রসঙ্গেও কোনো রাগঢাক করা হয়নি। এরকমই একটি রিপোর্ট প্রকাশিত হয় ২৮ এপ্রিল ৯১ সংখ্যার ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায়। দিল্লি ডেটলাইনে প্রতিবেদনটির শিরোনাম ছিল গোপন অভিযানের অজুহাতে কর্মকর্তারা বেসরকারি প্রতিষ্ঠান চালু করেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এই রিপোর্টটির ওপর ভিত্তি করে পরবর্তীতে বাংলাদেশের পত্রপত্রিকায় বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এরকমই একটি রিপোর্ট প্রকাশ করে দৈনিক ইনকিলাব তার ৩০ এপ্রিল ৯২ সংখ্যায়। ওই রিপোর্টটি এখানে হুবহু তুলে দেওয়া হল। একটি পরাজিত দলকে ৪.৫ কোটি রুপি দিয়েছিল। ইনকিলাব প্রতিবেদন: ভারতীয় গুপ্তচর সংস্থার গবেষণা ও পর্যালোচনা শাখা এই কার্যক্রম যেমন রহস্যজনক তেমনি তাৎপর্যপূর্ণ। বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে এর আগ্রহ ও তৎপরতা যে একটু বেশি, তা দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করা গেছে। স্বাধীনতার পর থেকে এই সংস্থা বাংলাদেশের একটি মহল, গোষ্ঠী বা দলের স্বার্থে কাজ করে এসেছে। গত ২৮ এপ্রিল ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় রাজেশ যোশীর একটি প্রতিবেদন প্রকাশিত হয়। দিল্লি ডেটলাইনে প্রতিবেদনটির শিরোনাম ছিল গোপন অভিযানের অজুহাতে কর্মকর্তারা বেসরকারি প্রতিষ্ঠান চালু করেছে। সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, মি. ভার্মা যখন এর সচিব ছিলেন তখন তথাকথিত এসব জরুরি অভিযানের জন্য গোয়েন্দা সংস্থা থেকে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়। মি. ভার্মার পর মি. গৌরীশঙ্কর বাজারি যখন এর সচিব, তখন অনুরূপ অভিযান পরিচালিত হয়। এসব অভিযানের নীল নকশা ও অর্থ যে বাংলাদেশের একটি বিশেষ মহলকে উৎসাহিত ও সক্রিয় করেছে, তা সহজেই অনুমেয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে উদাহরণস্বরূপ বলা হয়েছে, প্রতিবেশী দেশের একটি রাজনৈতিক দলকে নির্বাচনের ব্যয়ভার বহনের সহায়তার জন্য কলকাতায় অবস্থানরত এর একজন উচ্চপদস্থ কর্মকর্তা মি. বি নন্দীর মাধ্যমে প্রায় ৪.৫০ লাখ রুপি পাঠানো হয়, যদিও ঘটনাক্রমে সেই দলটি নির্বাচনে পরাজিত হয়। ভারতীয় গুপ্তচর সংস্থা যে এভাবে রাজনৈতিক দলকেই অর্থ যোগান দেয় তা নয়, বরং বাংলাদেশের সকল খাতেই প্রভাব বিস্তার করার জন্য বিশেষ ভাতার ব্যবস্থা তাদের রয়েছে। ১৯৯১ সালে সূচিত উদার লোকতান্ত্রিক ব্যবস্থার সুযোগে এদেশের বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক, এমনকি প্রচারণা মাধ্যমেও কোটি কোটি টাকা বিনিয়োগ করে, যেখানে তাদের লক্ষ্য হল মানসিকভাবে বাংলাদেশিদের ভারতীয়করণ করা। ৯১-এর পর বেগম খালেদা জিয়ার শাসনামলে এসব ক্ষেত্রে কত টাকা ব্যয় করে তার সুনির্দিষ্ট কোনো হিসাব না পাওয়া গেলেও বিভিন্ন পত্রপত্রিকায় এ নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে। এরকমই একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল দ্য নিউ নেশন পত্রিকার ১৯ ডিসেম্বর ৯৬ সংখ্যায়। বাংলাদেশ ইন্ডিয়া রিলেশন ট্রুথ মাস্ট বি টোল্ড শিরোনামের ওই রিপোর্টে প্রতিবেদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী উল্লেখ করেন, একটি হিসাব মতে ভারত বন্ধুভাবাপন্ন সাংবাদিক সংগ্রহ ও তাদের হাতে রাখার জন্য প্রতিবছর ৩০ থেকে ৪০ মিলিয়ন টাকা ব্যয় করে থাকে।
এছাড়া আরও ৭০ থেকে ৮০ মিলিয়ন টাকা খরচ করা হয় সহায়ক সাংস্কৃতিক সংস্থাসমূহ টিকিয়ে রাখার জন্য। তবে ভারত সবচেয়ে বেশি অর্থাৎ প্রায় ৩০০ থেকে ৩৫০ মিলিয়ন টাকা প্রতি বছর সাহায্য দেয় তার মূল রাজনৈতিক প্ল্যাটফর্মকে। বাংলাদেশ মহাজির সংঘ, বঙ্গভূমির সমান্তরালে নতুন ষড়যন্ত্র। ১৯৯১ সালের শুরুতে যখন পুরো বাংলাদেশ একটি চরম বিশৃঙ্খল অবস্থার মধ্য দিয়ে চলছিল, সকলে প্রস্তুতি নিচ্ছেন সংসদ নির্বাচনে, ঠিক সেই মুহূর্তে পশ্চিমবঙ্গে কলকাতার মাটিতে বাংলাদেশ মহাজির সংঘ নামে একটি সংগঠন দাঁড় করায় স্বাধীন বঙ্গভূমি আন্দোলনে জড়িত নেতৃস্থানীয় ব্যক্তিরাই ছিলেন এর মূল সংগঠক। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ নির্যাতিত মানুষ ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে একথা পৃথিবীকে জানিয়ে বাংলাদেশকে একটি নিবর্তনবাদী দেশ হিসাবে চিহ্নিত করাই ছিল মহাজির সংঘ তৈরির অন্যতম কারণ। এছাড়া ভারতে আশ্রয়গ্রহণকারী এসব কথিত মহাজেরদের মাধ্যমে পরবর্তীতে ভারতে ১ কোটি বাংলাদেশি অনুপ্রবেশের প্রচারণাকে যৌক্তিক ভিতের ওপর দাঁড় করানো হয়। পুশব্যাক ষড়যন্ত্রের পটভূমিও ছিল এই মহাজির সংঘ। মূলত একসময় পশ্চিমবঙ্গে আশ্রিত সংখ্যালঘু সম্প্রদায়ের কতিপয় ব্যক্তি বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন চলছে এরকম সুপরিকল্পিত অবাস্তব অভিযোগ উত্থাপন করে পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুদের অনুপ্রবেশ নিয়ে হইচই বাধায়। শুরু করে বঙ্গভূমি আন্দোলন। খুব একটা সুবিধে না হয়ে বাংলাদেশ থেকে মুসলমানরাও ভারতে অনুপ্রবেশ করেছে এরকম একটি কাহিনী ফেদে পশ্চিমবঙ্গ থেকে মুসলমানদের বিতাড়নের পটভূমি সৃষ্টির জন্যই এই কথিত মহাজির সংঘ নামে নতুন ষড়যন্ত্রের রূপরেখা তৈরি করে। যদিও এই মহাজির সংঘ সৃষ্টি করা হয় ১৯৯১ সালের ফেব্রুয়ারিতে, কিন্তু এ নিয়ে ব্যাপক প্রচারণা শুরু হয় ৯২ সালে। এ ব্যাপারে পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত মাসিক কলম পত্রিকার ফেব্রুয়ারি ১৯৯২ সংখ্যায় একটি সরজমিন প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। বাংলাদেশ মহাজির সংঘ, ষড়যন্ত্র কাদের শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি এখানে পত্রস্থ করা হল। বাংলাদেশ মহাজির সংঘ ষড়যন্ত্র কাদের, এইচ ইমরান। অনুপ্রবেশ নিয়ে প্রচারণার জোয়ার পশ্চিমবাংলার সমাজ ও রাজনীতিতে যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করছে তা অনস্বীকার্য। বিগত নির্বাচনে পশ্চিমবাংলায় বিজেপির নির্বাচনী প্রচারণার প্রধান বিষয়ই ছিল এই অনুপ্রবেশ। অবশ্য বিজেপি এবং অন্য সাম্প্রদায়িক সংগঠন ও পত্রপত্রিকাগুলোর বক্তব্য হচ্ছে অনুপ্রবেশের অর্থ হল মুসলিম অনুপ্রবেশ, হিন্দুরা হচ্ছেন শরণার্থী মাত্র। পশ্চিমবঙ্গ থেকে ৬০ লাখ মুসলমানকে ভিটেমাটি ছাড়া করতে হবে। অনুপ্রবেশ সমস্যার এটাই হচ্ছে একমাত্র সমাধান। স্বভাবতই এ ধরনের প্রচারণা রাজ্যের হিন্দু মুসলমানের সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রদায়িক উত্তেজনা ও সন্দেহ অবিশ্বাস সৃষ্টি করে চলেছে। নিরপেক্ষ বিশেষজ্ঞরা অবশ্য বলেছেন, মুসলমান অনুপ্রবেশের যে পরিসংখ্যান ও যুক্তি খাড়া করা হয়েছে তার বাস্তব কোনো ভিত্তিই নেই। সাম্প্রদায়িক কিছু সংগঠনের যোগান দেওয়া তথ্য ও পরিসংখ্যান সূত্র যাচাই না করেই পত্রপত্রিকায় অবলীলাক্রমে ছেপে দেয়া হচ্ছে। মুসলিমদের সম্পর্কে বিদ্বেষ জাগিয়ে তোলা ও মুসলিম বিতাড়নই হচ্ছে এদের লক্ষ্য। নইলে একদিকে বিদেশি হিন্দু অনুপ্রবেশকারীদের স্বাগত জানানো আর অন্যদিকে মুসলিম বিতাড়নের ধুয়ো তোলা সম্ভব ছিল না। এর মধ্যে আবার অনুপ্রবেশ বিতণ্ডায় এক নয়া মাত্রা যোগ করেছে বাংলাদেশ মহাজির সংঘ নামের রহস্যময় এক সংগঠন। মঞ্চে হাজির মহাজির। ১৯৯১ ফেব্রুয়ারি মাসে নাটকীয়ভাবে এই সংগঠনটি আত্মপ্রকাশ ঘটে। আর প্রথম আবির্ভাবেই দেখা গেল পশ্চিমবাংলার সংবাদপত্র জগৎ এবং রেডিও টেলিভিশনে তাদের নিয়ে দারুণ হইচই। হঠাৎ আবির্ভূত এ ধরনের ভুঁইফোর কোনো সংগঠনকে কলকাতা বেতার ও দূরদর্শন নিজেদের মহামূল্য সময় থেকে যে রকম ঢালাও বরাদ্দ প্রদান করেছে তার দ্বিতীয় নজির খুব একটা নেই। বাংলাদেশ মহাজির সংঘ তার জন্ম ও অস্তিত্ব ঘোষণা করে কলকাতার প্রেস ক্লাবে এক অভূতপূর্ব সাংবাদিক সম্মেলন ডেকে। দিন ক্ষণ তারিখ সন হচ্ছে যথাক্রমে মঙ্গলবার অপরাহ্ন ২:০০ ১২ ফেব্রুয়ারি ১৯৯১। এ সম্পর্কে খবরের কাগজ এবং বেতার ও দূরদর্শনে ফলাও করে যে খবর ছাপা হয় তার মুদ্রা কথা ছিল, আমরা হলাম বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী। আমরা হাজারে হাজারে ভারতে ঢুকে পড়ে বেশ স্থিত হয়ে বসেছি, ধান্দা ও রোজগারপত্রের ব্যবস্থা করে নিয়েছি। কিন্তু এখন আমরা এতে সন্তুষ্ট নই। আমাদের এখন বিশ্ব মানবাধিকার চাই। মহাজির সংঘের লোকেরা প্রেস ক্লাবে ২-২৫০ লোকের এক মিছিল নিয়ে আসে। এদের ভিড়ের চাপে প্রেস ক্লাব প্রাঙ্গণ উপচে পড়ে। মিছিলে এবং সাংবাদিক বৈঠক চলাকালীন এদের গগনবিদারী জঙ্গি স্লোগান চলতে থাকে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার,
এবং বাংলাদেশ মোহাজির জিন্দাবাদ এই কায়দায় সাংবাদিক বৈঠক বা প্রেস কনফারেন্স আগে কখনো হয়নি বলে উপস্থিত সাংবাদিকরা মন্তব্য করেন। সংবাদপত্রের রিপোর্ট থেকে জানা যায়, যদিও বাংলাদেশ মোহাজির সংঘ স্বঘোষিত মুসলিম অনুপ্রবেশকারীদের সংগঠন, প্রেস কনফারেন্সে কিন্তু সাংবাদিকদের কাছে মোহাজিরদের লক্ষ্য, উদ্দেশ্য ও তৎপরতার মর্ম ব্যাখ্যা করে বক্তব্য রাখেন জনৈক দেবেন বাবু। সাংবাদিক সম্মেলনের কথা প্রচারিত হওয়া মাত্রই অনুপ্রবেশকারী মুসলমানদের এই দুঃসাহসিক স্পর্ধা নিয়ে শোরগোল পড়ে যায়। আকাশবাণী কলকাতা ও দূরদর্শন বেশ খানিকটা সময় ও গুরুত্ব দিয়ে সবকটি সংবাদ বুলেটিনেই খবরটি সম্প্রচার করে। দৈনিকগুলোতেও ফলাও করে খবরটি ছাপা হয়। পরে আনন্দবাজার, বর্তমান, যুগান্তর, স্টেটসম্যান প্রভৃতি পত্রিকায় মুসলমান অনুপ্রবেশের এই অকাট্য প্রমাণ নিয়ে জ্বালাময়ী সম্পাদকীয় ও বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়। এদের মধ্যে একটু শালীন ও সংযমী ভূমিকা ছিল আনন্দবাজার পত্রিকার। 14 ফেব্রুয়ারি 1991তে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার প্রথম সম্পাদকীয় অনুপ্রবেশের স্ফীত ধারা থেকে কিছু অংশ উদ্ধৃত করা হচ্ছে। যেভাবে একদল বাংলাদেশী সাংবাদিক সম্মেলন ডাকিয়া ঘোষণা করিলেন যে তাহারা পশ্চিম বাংলায় অনুপ্রবেশকারী, এ রাজ্যে ওই বেআইনিভাবে হাজির হওয়া বাংলাদেশীর সংখ্যা লক্ষাধিক এবং গোটা ভারত ধরিলে 5 লক্ষেরও বেশি, তাহা অবশ্যই পোড়া খাওয়া পত্রকারদেরও মুখের বাক্য হরণ করিয়া লইয়া নিয়েছিল। নিজেদের বেআইন কাজের কথা সর্বসমক্ষে ঘোষণার মধ্যে এক ধরনের সরলতা, অকপট আচরণের ইঙ্গিত অবশ্যই মিলবে, কিন্তু তাহা হইতে সাধারণ মানুষের পক্ষেও সান্ত্বনা খুঁজিয়া পাওয়া কঠিন হইবে। আর সীমান্তের নিরাপত্তা রক্ষার দায়িত্ব যাহাদের, তাহাদের নিজেদের অপদার্থতার কোনো সাফাই গাহিতে বসিবেন। এতগুলো চেকপয়েন্ট এবং সেগুলোর পাহারাদার ডজন ডজন শুল্ক ও অভিবাসন অফিসারদের তবে তনখা দিয়ে পুষিবার কেন প্রয়োজন? জানিবার ইচ্ছা হয় যে ওই বিশাল অনুপ্রবেশের ব্যাপারটা রাজ্য সরকারের জানা ছিল কিনা। না থাকিলে তাহা অবশ্যই গৌরবের বিষয় নহে, আর জানা থাকিলে সরকারকে বলিতে হইবে প্রতিরোধাত্মক কি ব্যবস্থা লওয়া হইয়াছে। সাংবাদিক সম্মেলনে মোহাজির সংঘের নেতারা উপস্থিত হইয়াছিলেন বিরাট এক মিছিল সঙ্গে লইয়া। বোধ করি বক্তব্যের গুরুত্ব যাহাতে বৃদ্ধি পায় সেই উদ্দেশ্যে। বিলক্ষণ বোঝা যায় প্রেসক্লাবে মোহাজির সংঘের তরফ থেকে দেবেনবাবুদের বক্তব্যকে আনন্দবাজার ও দোসর অন্য পত্রিকাগুলো ধ্রুব সত্য বলে মেনে নিয়েছে। এর মধ্যে মহাভারতের ঐতিহ্যমণ্ডিত অশ্বত্থামা হতঃ ইতি গজঃ জাতীয় কোনো ব্যাপার রয়েছে কিনা বা সমগ্র বিষয়টিকে একটু তলিয়ে দেখার প্রয়োজন আছে কিনা আনন্দবাজারের পোড়া খাওয়া সাফ দিল সম্পাদকীয় নিবন্ধের কলমচি একবারও তার প্রয়োজন অনুভব করেননি। বিশ্বাসের জন্য উন্মুক্ত প্রকৃত বিশ্বাসীর লক্ষণই হচ্ছে শুনলাম ও বিশ্বাস করলাম, জাতীয় সদা প্রস্তুত হৃদয়ে তনুমন। আনন্দবাজার ও সহযোগী দৈনিকগুলো তাই বোধহয় মুসলমান অনুপ্রবেশকে প্রমাণ সিদ্ধ বলে মেনে নিতে বিন্দুমাত্র দ্বিরুক্তি করেনি। এরপর সম্পাদকীয়টিতে আনন্দবাজার ভুঁইফোড় এই মোহাজির সংঘের বক্তব্যের খেইকে শুধু ধরে নয়, বরং টেনে টুনে আরও প্রসারিত করে কেবল পশ্চিমবাংলায় নয়, তার সঙ্গে অসমেও বাংলাদেশি মুসলমানের অনুপ্রবেশকে সুযোগ বুঝে প্রমাণিত করে দিয়েছেন। যদিও কট্টর অসমিয়ারা জাতীয়তাবাদী আসু, অগপ, আলফা এবং ক্ষমতায় থাকাকালীন তাদের পরিচালিত পুলিশ প্রশাসন জোর তৎপরতা চালিয়ে 550 মুসলমানকেও অনুপ্রবেশকারী বলে ট্রাইব্যুনালে দাঁড় করাতে পারেনি। আনন্দবাজার লিখেছে, অস্বীকার করিয়া লাভ নাই, সীমান্তের ওপানরিতে নিয়মিতভাবে প্রতিদিনই কিছু বিদেশি নাগরিক বেআইনিভাবে এদেশে প্রবেশ করেন, তাহা কর্তা ব্যক্তিদের বিলক্ষণ জানা। দেশের ভিতরেও অন্যায়ভাবে মদত দিবার মতো অভিভাবকদের অভাব নাই। প্রতিবেশী রাজ্য অসমে যে দীর্ঘস্থায়ী আন্দোলন ছাত্র নেতারা করিয়াছিলেন, তার একটি দাবি ছিল ওই বিদেশি নাগরিকদের চিহ্নিত ও বহিষ্কার করিতে হইবে। তখন বাংলাদেশ সরকার ক্রমাগত মাথা নাড়িয়া বলিয়াছে যে একজন বাংলাদেশীয় অবৈধভাবে ভারতে আসে নাই। ক্ষমতায় আসিয়া অগপ সরকার অবশ্যই বিদেশিদের শনাক্ত করিতে পারে নাই, কতকটা অক্ষমতা এবং কিছুটা আইনঘটিত জটিলতার কারণে। মাঝখান হইতে কিছু নিরপরাধ মানুষকে লইয়া টানা হ্যাছড়া হইয়াছে মাত্র। আপনাদের বিদেশিরা কোথায় গেল বলিয়া রং রসিকতাও শুনিতে হইয়াছে অগপ মন্ত্রীদের। বাংলাদেশ মোহাজির সংঘের নেতারা এখন প্রমাণ করিয়া দিলেন, যদিও সত্যি প্রমাণের কাহারও প্রয়োজন থাকিয়া থাকে, যে বিদেশি অনুপ্রবেশ বাস্তবে ঘটিয়াছিল, শুধু অসমে নয়, পশ্চিম বাংলায়ও। ইতিপূর্বে সংবাদপত্রে যখনই অবৈধ চলাচলের কথা প্রকাশিত হইয়াছে, সরকারি প্রবক্তারা তাহা অসত্য বা অতিরঞ্জিত বলিয়া এড়িয়া গিয়াছেন। অভিযোগ তোলা হইয়াছে যে কোনো মাতব্বর নেতা জানিয়া শুনিয়া এইসব বিদেশির ভুয়া পরিচয়পত্র সংগ্রহ করিয়া দিয়াছেন, রেশন কার্ড এবং পাসপোর্ট পর্যন্ত বক্রপথে করাইয়া তাহাদের ভারতীয় নাগরিক সাজাইয়াছেন। সরকার সেই অভিযোগ উড়াইয়া দিয়াছে।
সীমান্ত এলাকার জেলাগুলোতে অস্বাভাবিক জনবৃদ্ধির উদাহরণ দেখাইয়া কেহ কেহ উদ্বেগ প্রকাশ জানান। তবে একটা কথা পরিষ্কার বোঝা যাচ্ছিল, যারাই মহাজির সংঘের নামকরণ করে থাকুক না কেন, তাহারা সাম্প্রদায়িক একটি মহল প্রচারিত তথাকথিত অনুপ্রবেশ ও আন্তর্জাতিক মুসলিম ষড়যন্ত্র থিওরিতে আরও হাওয়া দিতে চেয়েছেন। তাদের দেখানো পথেই পা ফেলেছেন আমাদের গোয়েন্দা কর্তৃপক্ষ। 15ই ফেব্রুয়ারি ওই সংবাদে গণশিক্ষা অবশ্য অন্য একটি ব্যাপারে বিস্ময় প্রকাশ করেছে। পত্রিকাটির মতে, দূরদর্শনের ভূমিকা খুবই আশ্চর্যজনক। সাধারণত প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী বা জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাংবাদিক সম্মেলন ছাড়া অন্য কোনো সংগঠন, রাজনৈতিক দল বা ব্যক্তির সাংবাদিক সম্মেলনের ছবি দূরদর্শনে দেখানো হয় না। কিন্তু মহাজির সংঘের সাংবাদিক সম্মেলন এবং বিক্ষোভের ছবি বেশ সময় নিয়ে কলকাতা দূরদর্শনে দেখানো হয়। গণশিক্ষার ভাষায় দূরদর্শনের এই অতি আগ্রহ প্রশ্নের সৃষ্টি করেছে। মহাজির সংঘের এই সাংবাদিক সম্মেলন জাতীয় স্তরেও গুরুত্ব পেয়েছে। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের প্রমাণ হিসেবে এই সাংবাদিক সম্মেলন বিভিন্ন জায়গায় নানাভাবে উল্লিখিত হচ্ছে। এরও শুরু আনন্দবাজারে। পত্রিকাটি 27 মার্চ 1991-তে অনুপ্রবেশ নিয়ে একটি বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। আনন্দবাজারের প্রতিবেদক তাপস সিংহ এতে বেপরোয়া মহাজির শিরোনামে এক প্রতিবেদন লেখেন। এতে মহাজির সংঘের অস্তিত্ব ও বক্তব্য সম্পূর্ণ সত্য প্রমাণ করা হয়। সংঘের প্রেসিডেন্ট রাইসুদ্দিন বিশ্বাসের সঙ্গেও প্রতিবেদক মহাশয় মোলাকাত করেন। সিংহ মশাই নিজের অনুসন্ধানী তৎপরতার ফলাফল বিবৃত করেছেন এইভাবে: 10 বছর হয়ে গেল রাইসুদ্দিন এদেশে এসেছেন তার মতো অনেকেই। এই সব বাংলাদেশি মুসলমান ছড়িয়ে পড়েছেন কাশীপুর, দমদম, বারাসাত, বিড়া, খিদিরপুর, 6 নং ডক, মতিঝিল, হাওড়ার বাঁকড়া, ব্যান্ডেল, মছলন্দপুর ও দ্বিতীয় হুগলি সেতু সহ বিভিন্ন জায়গায়। অথচ এদের কোথাও আটকানো হয়নি। নিবন্ধটি শেষ করেছেন সরকারকে উস্কানির কষাঘাতের মাধ্যমে। তার ভাষায়, ঢাকার একটি বিখ্যাত রসিকতা ছিল, অমন কথা কইবেন না কর্তা, শুনলে ঘোড়াতেও হাসব। অনুপ্রবেশ হয় না, অনুমতি ছাড়া অ্যাকশন নিতে পারি না। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের এসব কথাবার্তা শুনে সাধারণ মানুষ কি একই কথা বলবেন না? ইংরেজি সানডে পত্রিকায় 15ই সেপ্টেম্বর 1991 সংখ্যায় অনুপ্রবেশ সম্বন্ধীয় একটি নিবন্ধে মেকিং দেমসেলভস অ্যাট হোমে বাংলাদেশ মহাজির সংঘের এই সাংবাদিক সম্মেলনকে প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে। অনুপ্রবেশ নিয়ে অন্য একটি নিবন্ধ খাড়া করে শিরোনাম 60 লক্ষ বাংলাদেশি উদ্বাস্তু পশ্চিমবঙ্গের বাঙালিয়ানা বদলে দেবে। মাসিক আলোকপাত তার আগস্ট 1991 সংখ্যায় লিখেছে, বিগত কয়েক বছর ধরে বাংলার মানচিত্রে যে চোরা স্রোত বয়ে আসছে, সম্প্রতি তারই ভয়ঙ্কর প্রকাশ 60 লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারী। এই বাংলার সীমান্ত এলাকা ধরে যারা ক্রমেই সর্বত্র ছড়িয়ে পড়তে পড়তে দাপিয়ে বেড়াচ্ছে কোথাও কোথাও, মিছিল করছে, বুক ফুলিয়ে বলছে, আমরা বেআইনিভাবে এই বাংলায় প্রবেশ করেছি। প্রকাশ্য রাস্তায়, এমনকি কলকাতায় তারা স্লোগান দিতে দ্বিধা করছে না, আল্লাহ আকবার, বাংলাদেশ মুহাজির সংঘ জিন্দাবাদ। দাবি তুলছে, আমাদের দায়-দায়িত্ব নিতে হবে ভারত সরকারকে। দেখা যাচ্ছে মুহাজির সংঘ দ্বারা এই প্রেস কনফারেন্সকে গণমাধ্যম ও হিন্দু ফ্যাসিবাদী সংগঠনসমূহ মুসলিম অনুপ্রবেশের একরকম সত্যায়িত দলিল হিসাবে প্রচার করে চলেছে। প্রেস কনফারেন্সটির জের যে এখনও সমানে টানা হচ্ছে, তার আরও দু-একটা নমুনা। এদিকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করা একদল মহাজির কলকাতা শহরের বুকে মিছিল করে সাংবাদিক সম্মেলন ডেকে ভারতীয় নাগরিকত্ব দিতে হবে বলে দাবি তুলেছে। এখনও তারা নখদন্ত বিস্তার করতে পারেনি। 2. কলকাতার রাজপথে প্রকাশ্য দিবালকে হাজার হাজার বাংলাদেশি মুসলমান নিজেদের অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করে বিক্ষোভ প্রদর্শন করলেও ঢাকার কর্তৃপক্ষ নির্লজ্জভাবে এদের অস্তিত্ব অস্বীকার করেন। 3. দূরদর্শনে গত নির্বাচনের ফলাফল ঘোষণার সময় সিপিএমের বিমান বসু, কংগ্রেসের সৌগত রায় এবং বিজেপির শ্রী বিষ্ণুকান্ত শাস্ত্রী মহাশয় ভোট সমীক্ষা করছিলেন। শ্রী বিষ্ণুকান্ত শাস্ত্রীজি নিজের বক্তব্যের সপক্ষে মুহাজির সংঘের বুক ফুলিয়ে মিছিল ও সাংবাদিক সম্মেলনের মোক্ষম প্রমাণ পেশ করে অপর দুজন রাজনীতিবিদকে একেবারে লাজবাব করে দেন। এরপরেও বিভিন্ন সময়ে গণমাধ্যম, বিশেষ করে রেডিও ও দূরদর্শনে বাংলাদেশ মুহাজির সংঘের নানা বক্তব্য, ছবি ও বিক্ষোভ বিশেষ গুরুত্বসহ প্রচারিত হয়েছে এবং এ ধারা এখনও জারি রয়েছে। যুক্তিতর্কের সীমানা ছাড়িয়ে কিছু প্রশ্ন। এই মুহাজির সংঘের কার্যাবলীর যৌক্তিকতা এবং বিশেষ একটি মহলের আচরণ বিচার করলে স্বাভাবিকভাবেই এমন কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয় বাস্তব বুদ্ধিতে যার হিসাব মেলে না।
প্রথমত, অনুপ্রবেশকারীর সহজাত প্রবণতাই হল চিহ্নিত হওয়াকে ভয় করা। সে যুক্তিসঙ্গত কারণেই চিহ্নিত হওয়ার সম্ভাবনাকে প্রাণপণে এড়িয়ে চলার চেষ্টা করে, সংগোপনে জনারণ্যে মিশে থাকতে চায়। অন্যথায় যে তার ক্ষতির সম্ভাবনা তা সে ভালো করেই জানে। হিন্দু এবং মুসলিম উভয় অনুপ্রবেশকারী সম্বন্ধেই একথা সত্য, কিন্তু বিশেষভাবে সত্য একজন মুসলিম অনুপ্রবেশকারী সম্বন্ধে, কারণ সে বেশ জানে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় কর্তৃক পরিচালিত পুলিশ, প্রশাসন এবং বিধি ব্যবস্থায় যে স্বাভাবিক সহানুভূতি একজন হিন্দু অনুপ্রবেশকারী পেতে পারে, একজন মুসলিম অনুপ্রবেশকারীকে উল্টো বরং বিরূপ ও বিদ্বিষ্ট মনোভাবের মোকাবিলা করতে হয়। অথচ বাংলাদেশ মুহাজির সংঘের মুসলিম অনুপ্রবেশকারীরা কোনো রকম প্রয়োজন ব্যতি রেখেই নিজেরাই নিজেদের অনুপ্রবেশকারী বলে ঘোষণা দিচ্ছে, সাংবাদিক সম্মেলন করে পুলিশ প্রশাসনকে প্রকাশ্যে প্ররোচনা দিচ্ছে যাতে তাদের দণ্ড দিয়ে কারাগারে প্রেরণ ও পরে বহিষ্কার করা হয়। নিজেদের স্বার্থবিরোধী এমন কাজ পাগলেও করবে না, অথচ মুহাজির সংঘের মুসলিম অনুপ্রবেশকারীরা লাগাতার তাই করে চলেছে। ব্যাপারটি অবশ্যই রহস্যময়। দ্বিতীয়ত, মুসলিম অনুপ্রবেশকারীদের এভাবে সাংবাদিক সম্মেলন, বিক্ষোভ প্রদর্শন ও মিছিল করার পেছনে উদ্দেশ্য কী? মুহাজির সংঘের দাবি কী? অনুপ্রবেশকারীদের হঠাৎ এসব করার কোনো প্রয়োজন পড়ল? এসবের মাধ্যমে কোনো কিছু হাসিল করার সম্ভাবনা কতদূর? অনুপ্রবেশকারী হলে তারা থাকবে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে, এবং তারা হবে খুবই গরিব, কারণ সঙ্গতিসম্পন্ন কোনো মানুষ নিজের ঘরদোর সম্পত্তি ফেলে এভাবে ভিন দেশে অনিশ্চিত ও কষ্টকর জীবনে প্রবেশ করে না। কারা তাদের সঙ্গতিত করছে? এজন্য টাকা পয়সা ও নেতৃত্ব কোথা থেকে আসছে? মনে এই প্রশ্নগুলো উদয় হওয়া খুবই স্বাভাবিক। সাংবাদিক সম্মেলনে মুহাজির সংঘের বক্তব্য ও তাদের বিতরিত লিফলেট থেকে এ প্রশ্নগুলোর কোনো উত্তর খুঁজে পাওয়া মুশকিল। খোদ মুহাজির সংঘেরই লিখিত বক্তব্য অনুযায়ী পশ্চিমবঙ্গে সহজ রুজি রোজগারের ব্যবস্থা থাকায় তারা এখানে এসেছেন এবং নানা ধরনের কাজকর্ম করে পরিবার পরিজনসহ জীবন ধারণ করছেন। কাজেই এই অনুপ্রবেশকারীরা স্বাভাবিক প্রক্রিয়ায় চুপচাপ ভোটার লিস্টে নাম তুলে নিয়ে নিজেদের ধীরে ধীরে ভারতীয় নাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করে নেবেন, এটাই হতো তাদের দিক থেকে যুক্তিসঙ্গত আচরণ। কিন্তু তা না করে তারা উল্টো বিক্ষোভ দেখাচ্ছেন। তা দাবিগুলো কি? আশ্চর্যের হলেও সত্যি হচ্ছে, নিজেদের অনুপ্রবেশকারী বলে সদম্বে ঘোষণা দেওয়া ছাড়া তাদের বক্তব্য বা লিফলেটে বিশেষ কোনো দাবিই নেই। নানা ধানাইপানাই করার পর লিফলেটে নিজেদের কথা ছেড়ে বাংলাদেশি হিন্দুদের কথাও বলা হয়েছে। বাংলাদেশে লক্ষ লক্ষ হিন্দু সাম্প্রদায়িক নির্যাতনে এবং কোনো কোনো ক্ষেত্রে নির্যাতনজনিত অর্থনৈতিক সংকটে পিতৃপুরুষের ভিটেবাড়ি ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে। শেষে বিশ্ব মানবাধিকার ঘোষণাপত্রের দফা ২৫ ও দফা ২৬-এর বরাত দেওয়া হয়েছে। প্রতিটি মানুষের খাদ্য, বস্ত্র, বাসগৃহ, চিকিৎসা, প্রয়োজনীয় সামাজিক সেবা এবং বেকারত্ব ও অসুস্থতার সময় নিরাপত্তার অধিকার আছে, এবং তাহার পরিবারের উপযুক্ত স্বাস্থ্য ও স্বাচ্ছন্দ্যযুক্ত জীবনমানের অধিকার আছে। প্রতিটি মানুষেরই শিক্ষার অধিকার আছে। উপরোক্ত ঘোষণায় পৃথিবীর সমস্ত রাষ্ট্র স্বাক্ষর করিয়াছে। আমরা যদি বিশ্বের মানবের মধ্যে পড়ি, তাহলে আমরা কাজকর্ম করে বিশ্বের কোথাও উপযুক্ত খাদ্য, বস্ত্র, বাসগৃহ, চিকিৎসা এবং শিশু কিশোরেরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হইব কেন? মানব শরীর লাভ করিয়াও জাতিসংঘ ঘোষিত বিশ্ব মানবাধিকার হইতে বঞ্চিত হইব কেন? ভারত, বাংলাদেশ, জাতিসংঘ এবং বিশ্বের সকল মানুষের কাছে আমাদের দাবি যে মানব শরীর লাভ সত্ত্বেও আপনারা যদি আমাদের বিশ্ব মানবের অন্তর্ভুক্ত বলিয়া মনে না করেন, তাহলে একযোগে আমাদের সকলকে মারিয়া ফেলুন, অথবা সৎভাবে কাজকর্ম করে পরিবারবর্গসহ মানুষের মতন বাঁচার ব্যবস্থা করুন। দেখা যাচ্ছে মুহাজির সংঘের মূল দাবি হচ্ছে বিশ্ব মানবাধিকার। তারা ভারতীয় নাগরিকত্ব চাননি এবং বিশ্বের কোথাও যে কোনো জায়গায় সৎভাবে জীবনযাপনে প্রস্তুত। আর খাদ্য, বস্ত্র, বাসগৃহ, চিকিৎসা, শিক্ষা প্রভৃতি দাবিগুলো পেশ করার জন্য নিজেদের অনুপ্রবেশকারী বলে ঘোষণা দেওয়ার প্রয়োজন পড়ে না। প্রতিটি ভারতবাসীরও দাবি ওই একই। তাদের সঙ্গে মিশে এই দাবিগুলো উত্থাপন করাই ছিল সবচেয়ে যুক্তিসঙ্গত পথ। তা না করে এত ঝুঁকি নিয়ে বিশ্ব মানবাধিকার চাওয়া সত্যি রহস্যময়। প্রাসঙ্গিক অন্য প্রশ্নগুলোরও কোনো শুদ্ধুত্তর মুহাজির সংঘের আচরণ ও কাজকর্ম থেকে পাওয়া যায় না। বাংলাদেশি মুহাজির সংঘের সাংবাদিক সভায় হিন্দু নেতাদের বক্তব্য পেশ ও মাতব্বরিরও হিসাব মেলানো কণ্ঠকর। তাই স্টেটসম্যান পত্রিকাও তাদের পরিবেশিত সংবাদে বলতে বাধ্য হয়েছে, বাংলাদেশি মুহাজির সংঘের নির্দিষ্ট কোনো দাবি ছিল না। পথ যে আমার গেল বেঁকে,
এসব প্রশ্নকে সামনে রেখে কলমের তরফ থেকে বিগত আগস্ট মাসে এক অনুসন্ধানী অন্তর্দ্বন্দ্ব শুরু করা হয়। মুহাজির সঙ্গে লিফলেটে কার্যালয়ের ঠিকানা দেওয়া ছিল 5/1 খগেন চ্যাটার্জি রোড, কলকাতা 700002। সহকর্মী আবদুল্লাহ আবুল কালামের সাথে কাশীপুর গানস্যাল ফ্যাক্টরির উল্টো দিকে ওই ঠিকানায় বিস্তর খোঁজাখুঁজি করেও মুহাজির সংঘের কোনো পাত্তা পাওয়া গেল না। সেখানে রয়েছে প্রাচীর ঘেরা একটি পুরনো বিরাট দালান গ্যালি। কসমিনকালেও সেখানে ওই নামের কিছু ছিল না বলে ওই ঠিকানার লোকেরা জানালেন। বহু লোককে পুছাচার করে শেষতৎকে জানা গেল অনেকটা এগিয়ে গঙ্গার ঘাটের ধারে ঝোপড়িতে কিছু বাংলাদেশি হিন্দু মুসলমান থাকে। দেখা গেল সেখানে ৩০টির মতো হতদরিদ্র বাংলাদেশি হিন্দু মুসলমান পরিবার অস্থায়ী ঝোপড়ি তৈরি করে কোনোরকম মাথা গুজে আছে। মুহাজির সংঘের প্রেসিডেন্টের হদিজ পাওয়া গেল এখানেই। প্রেসিডেন্ট রইসউদ্দিন বিশ্বাস জোনাইক নিমাই ঘোষের রিকশা ভাড়ায় নিয়ে চলায়। ঝোপড়িতে জানা গেল এই মুহূর্তে রইসউদ্দিন বিশ্বাসকে পাওয়া যেতে পারে বরানগরে নিতাই ঘোষের সাইকেলের দোকানের সামনে জয়শ্রী সিনেমার কাছে রিকশা স্ট্যান্ডে। সেখানে গিয়ে ঘণ্টা দেড়েক অপেক্ষা করার পর রিকশা সমেত রইসউদ্দিন বিশ্বাসের সাক্ষাৎ পাওয়া গেল। এক রেস্তোরাঁয় বসে দীর্ঘক্ষণ তার সঙ্গে কথা হলো। তার কথাই সে 10-12 বছর হলো বাংলাদেশের যশোর থেকে এখানে এসেছে, পরে পরিবার পরিজনও নিয়ে এসেছে। ঝোপড়ির মুসলিম পরিবারগুলোর বেশিরভাগই তার আত্মীয় কিংবা চেনা পরিচয়ের মানুষ। তার প্রেরণা ও তদারকিতেই তারা এখানে এসেছে। সে নিজে লেখাপড়া জানে না। মুহাজির সঙ্গে ঠিকানা প্রসঙ্গে তার বক্তব্য হচ্ছে, সংগঠনের জন্য ঠিকানা একটা চাই, তাই ওই ঠিকানাটা ব্যবহার করা হচ্ছে। কাশীপুরের এত ভিতরে তো মুহাজির সংঘের খোঁজে বড় কেউ আসে না। অবশ্য পাশের একটি স্কুলে তারা সংঘের বোর্ড লাগাতে পারবে বলে বাবুদের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে। রইসউদ্দিন মাঝে মধ্যে এখনও বাংলাদেশে যান বলে জানালেন। তার কথাই রয়েছে আঞ্চলিক টান। রইসউদ্দিন বিশ্বাসের সঙ্গে কথোপকথনের কিছু অংশ। আপনারা বিক্ষোভ করলেন, প্রেস কনফারেন্স করলেন, কিন্তু দেখে মনে হচ্ছে বেশ তো ছিলেন, আছেন। মানে আপনাদের কি কেউ হয়রান করছিল না অন্য কোনো অসুবিধা হচ্ছিল? না, এখানে কেউ আমাদের হয়রান পেরেশান করে না। আর অসুবিধে কেন করবে? আমরা কাজ করি, খাই। এখানকার লোক, খাস হিন্দুবাবুরা দরকারে আমাদের সাহায্যও করে। তাহলে বিক্ষোভ কেন? আপনাদের দাবি কি? রইসউদ্দিন আমতামতা করতে লাগলেন। শেষে বললেন, আসলে একদিন ওই হিন্দু কল্যাণ পরিষদ না কি যেন, তার অফিসে যাওয়া হলো, কথাবার্তা হলো, তারপর আমরা মিছিল করলাম, ছবি উঠল। তা আপনাদের দাবিগুলো কি কি? সে তো বাবু আমাদের কাগজে লেখা আছে। কেন, আপনার জানা নেই? আছে, কিন্তু সব কথা কি মনে রাখা যায়? তা বাংলাদেশি মুহাজির সংঘের সদস্য কত? একটু ভেবে বললেন, কয়েক হাজার হবে। আপনার হিসেবে কত বাংলাদেশি মুসলমান ভারতে ঢুকেছে? আমার মতে তো কম করে 20-30 হাজার হবে। তবে বাবুরা বলেন অনেক বেশি, 60 লাখ। আমার কিন্তু মনে হয় হিন্দু মুসলমান মিলালে অত হবে, একলা মুসলমান অত হবে না। তা রইস ভাই, আপনি যে বললেন হিন্দু কল্যাণ পরিষদ না কোন পরিষদের বাড়িতে গিয়েছিলেন, তার ঠিকানাটা কি? বিব্রত হয়ে, সেটা তো বলা যাবে না। ঠিক আছে, এই যে মুহাজির সংঘের লিফলেটে হিউম্যান রাইটসের কথা আছে, ইংরেজিতে নানান উদ্ধৃতি আছে, এগুলো কে লিখল? আপনি? আমি মুখ্য মানুষ, তবে আমাদের লোক আছে, বড় বড় বাবুরা আছেন, তারা লিখে দিয়েছেন। বাবুদের নাম কি সেটা তো বলা যাবে না, নেতারা মানা করে দিয়েছেন। এসব জানাজানি হলে তেনাদের অসুবিধা হবে। প্রেস ক্লাব ঠিক করে দেওয়া, খবরের কাগজের সঙ্গে যোগাযোগ করা, প্রেসে লিফলেট ছাপা, রেডিও টিভিকে ডাকা, এগুলো কে করল? আপনার পক্ষে তো এসব সম্ভব বলে মনে হচ্ছে না। অন্য কথা বাদ দিলেও রোজকারের রিক্সা চালানো শেষ করে কলকাতা গিয়ে এসব কি করে করবেন? বাবুরাই সব করে দিয়েছেন। আমি তো এসব কিছু চিনি না। রইস ভাই, আপনাদের ঝুপড়িতে গিয়ে নিজেই দেখলাম আপনারা খুবই গরিব। প্রেস ক্লাবের ভাড়া, লিফলেট ছাপা, এসবের জন্য টাকা কোথায় পেলেন? অল্প কিছু আমরা দিছি, বাকিটা বাবুরাই বন্দোবস্ত করেছেন। তাই যে আপনাদের লিফলেটে মুহাজির সংঘের সদস্য, কর্মকর্তা বলে আরও বেশ কয়েকজন মুসলমানের নাম রয়েছে। ঠিকানা না থাকলেও বিভিন্ন জায়গার নামে আছে, যেমন মোহাম্মদ ওমর আলী সর্দার, মুচলন্দপুর ইত্যাদি। তাই এদের আপনি চেনেন? কখনো এসব জায়গায় গিয়েছেন? বিভিন্ন ইউনিটের মধ্যে যোগাযোগ হয় কি করে? আমি সবাইকে চিনি না, কিন্তু বাবুরা জানেন, চেনেন। যোগাযোগ মানে মিটিং মিছিলে দেখা হয়, বাবুরা ঠিক খবর পাঠায় দেন। আচ্ছা, আপনাদের সাংবাদিক সম্মেলনে দেবেন বাবু বক্তৃতা করেন, আপনাদের সঙ্গে ওর পরিচয় কিভাবে হলো? ওকে আগে চিনতাম না, প্রেস ক্লাবে যাওয়ার 2-3 দিন আগে প্রথম দেখি। বাবুরাই ওকে ঠিক করে দিয়েছিলেন। বাবুদের নামধাম বললে অসুবিধে কোথায়? আমরা তাদের সঙ্গেও কথা বলবো, ওরা তো ভালো কাজই করছেন। না সাহেব, তেনারা রাগ করবেন, তেনাদের অসুবিধে আছে। বোঝা গেল রইসউদ্দিন বিশ্বাসবাবুদের ব্রিফিংয়ের বাইরে যেতে রাজি নয়। গরিব রিক্সাচালক সে, খুব বেশি রাজনীতি বোঝে না।
তেমন খবরাখবরও রাখে না। বাবুরা বলে দেওয়ায় রিকশার মালিক কম ভাড়া দিয়ে বা কখনো ভাড়া না দিলেও তাকে কিছু বলে না, আর তাই রইসুদ্দিন মাঝে মধ্যে রিকশা না চালিয়ে মিটিং মিছিলে যেতে পারে। নইলে গরিবের সুযোগ কোথায়? তেনাদের সন্ধানে। এরপর অগাস্ট 91-এর শেষ দিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব মুস্তাফিজুর রহমান ভারত সফরে আসেন। রেডিও দূরদর্শন থেকে জানতে পারা যায় যে বাংলাদেশ মহাজির সংঘ ও বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণ পরিষদ এ উপলক্ষে বিক্ষোভ প্রদর্শন, স্মারকলিপি প্রদান ও ধর্মতলায় লেনিন মূর্তির নিকট আলাদা আলাদাভাবে গণ অবস্থান ও সাংবাদিক সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে। কার্য উপলক্ষে কলকাতার বাইরে থাকায় গণ অবস্থানের শেষ দিন রাত্রি ৮টায় এক সহকর্মীর সঙ্গে সংগঠন দুটির অবস্থান প্যান্ডেলে হাজির হই। উদ্বাস্তু কল্যাণ পরিষদের লোকজন তখন অবস্থান শেষ করে ট্যাক্সিতে উঠে রওনা হচ্ছেন। প্রশ্নের উত্তরে তারা তাদের কার্যালয়ের ঠিকানা দিয়ে আশ্বাস দিলেন যে সেখানে গিয়ে তাদের নেতা সুশান্ত সাহার সঙ্গে দেখা করলেই সংগঠনটি সম্বন্ধে বিস্তারিত জানা যাবে। পাশেই মহাজির সংঘের প্যান্ডেলে তখন কেউই নেই। ডেকোরেটরসরা প্যান্ডেল ভাঙছিলেন। তাদের জিজ্ঞেস করে জানা গেল তারা কলকাতার জানবাজারের নিউ শঙ্কর ডেকোরেটরসের লোক। উদ্বাস্তু কল্যাণ পরিষদ এবং মহাজির সংঘ দুটো প্যান্ডেলই তারা তৈরি করেছেন। সুশান্তবাবু নামে এক ভদ্রলোক তাদের এই প্যান্ডেল দুটি তৈরি করার জন্য অর্ডার এবং টাকা পয়সা দিয়েছেন। কাছাকাছি এই দুই সংগঠনের বাইকালার বেশ কিছু পোস্টারও দেখতে পাওয়া গেল। পোস্টার দুটির বয়ান হচ্ছে ১ এবং ২ নং বক্স দেখুন। বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি প্রদান উপলক্ষে সিধু কানু ডহরে গণ অবস্থান ও অনশনে দলে দলে যোগ দিয়া ভবিষ্যৎ বংশধরদের সম্মানজনক অস্তিত্ব রক্ষা করুন। সমাবেশ মঞ্চে বেলা ৪টের ঘটিকায় সাংবাদিক সম্মেলন। বাংলাদেশ মহাজির সংঘ ৫/১ খগেন্দ্রনাথ চ্যাটার্জি রোড, কলকাতা ২। বাংলাদেশ থেকে সংখ্যালঘু বিতাড়ন, ধর্মনিরপেক্ষতা বাতিল, ধর্মান্তরিতকরণ, মন্দির ধ্বংস, সেটেলমেন্ট ও অর্পিত সম্পত্তির নামে বিষয় সম্পত্তি খাসকরণ প্রভৃতি মানবাধিকার বিরোধী কার্যকলাপের প্রতিবাদে এবং বাংলাদেশে ধর্মনিরপেক্ষতাসহ মূল ৪ নীতি প্রতিষ্ঠা, বঙ্গবন্ধু হত্যার বিচার, সংখ্যালঘুদের বৈষম্যমুক্ত স্বাধীন সম্মানজনক জীবনযাপনের অবস্থা সৃষ্টি, বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তুদের ফেলে আসা বিষয় সম্পত্তির ক্ষতিপূরণ, উদ্বাস্তু হিসাবে আন্তর্জাতিক স্বীকৃতি ও পুনর্বাসন লাভের দাবিতে আগামী ২৬শে অগস্ট সোমবার বেলা ৯টায় দিল্লিগামী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি প্রদান উপলক্ষে সিধু কানু ডহরের গণ অবস্থান ও অনশনে বেলা ৩টে অনশনস্থলে সভামঞ্চে সাংবাদিক সম্মেলন। বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণ পরিষদ, ৩৭/২ দুটালগাছা রোড, কলকাতা ৭৯। অক্ষর ও ছাপার সাদৃশ্য থেকে স্পষ্টই বোঝা যাচ্ছিল নামে ভিন্ন সংগঠনের হলেও পোস্টার দুটি ছাপা হয়েছে একই প্রেসে। বয়ানেও দুটি ক্ষেত্রে মিল রয়েছে। বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে উভয় সংস্থার সাবধানপত্র ও স্মারকলিপি ছাপা হয়েছে একই কাগজে, হুবহু একই টাইপ ব্যবহার করে। এসব থেকে পরিষ্কার মালুম পাওয়া যাচ্ছিল যে মুখোশের আড়ালে উভয় সংগঠনই এক অদৃশ্য যোগসূত্রে একসাথে বাঁধা রয়েছে। দুই সংগঠনেরই অন্তরালে কলকাঠি নাড়ছেন যারা, তারা একই লোক। বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণ পরিষদের লিফলেটে কার্যালয় হিসাবে উল্লেখিত ঠিকানায় ৩৭ ইটালগাছা রোড, কলিকাতা ৭৯, দমদম এয়ারপোর্টের নিকটে সহযোগী সাংবাদিক শিপ্রা আদিত্যকে নিয়ে উপস্থিত হলে দেখা গেল এক বাড়ির বাইরের দিকে তালা দেওয়া একটি ঘরে পরিষদের সাইনবোর্ড লাগানো রয়েছে। খোঁজ নিয়ে জানা গেল ওই ঘরের সামনের দিকে দরজায় কোলানো তালা কখনো খোলে না। উদ্বাস্তু পরিষদের কেউ সেখানে থাকে না এবং পরিষদের কোনো কাজকর্ম সেখান থেকে পরিচালিত হতে কেউ কখনো দেখেনি। ঘরটির পেছন দিকে গিয়ে দেখা গেল একটি ওষুধের গোডাউন বহাল তবিয়তে চলছে। চত্বরের মধ্যে বাড়ির মালিকের বসতবাটি। প্রথমে তো তারা কিছুই বলবেন না, পরে সাংবাদিক পরিচয় দিয়ে খানিকটা বিশ্বাস জন্মানোর পর জানালেন এই ঠিকানায় বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণের কেউ থাকে না, কেবল চিঠিপত্রের যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। আসল লোকেরা থাকে ভবানীপুরে, কাজকর্ম ওখান থেকে হয়। চিঠিপত্র এলে এরা ফোন করে জানান, ভবানীপুর থেকে লোক এসে চিঠিপত্র নিয়ে যায়। বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণ পরিষদের আসল আস্তানা হিসাবে ওরা আমাদের ভবানীপুরের যে ঠিকানা দিলেন তা হল সানি ভিলা, ২১ ডক্টর রাজেন্দ্র রোড, নর্দার্ন পার্ক, কলকাতা ২০০০20। ফোন নাম্বার ৭৫১০৩২ এবং ৭৫৬৯৩৫। বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণ পরিষদের নেতা এবং আহ্বায়ক সুশান্ত সাহা ওই ঠিকানাতেই থাকেন বলে তারা জানালেন। নাটের গুরু
নর্দার্ন পার্কের এই সানি ভিলা সম্বন্ধে সামান্য খোঁজখবর করতে গিয়ে বেরিয়ে এলো অনেক চমকপ্রদ তথ্য। এই ঠিকানায় থাকেন শ্রী চিত্তরঞ্জন ছুতার। তিনি হলেন বাংলাদেশ সংসদে আওয়ামী লীগের এক প্রাক্তন সাংসদ। তার আসল বাড়ি হচ্ছে বরিশালের স্বরূপকাঠিতে। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর করতেন পাকিস্তান কংগ্রেস। ১৯৫৪ সালে কংগ্রেসের সমর্থন নিয়ে পিরোজপুর নির্বাচনী এলাকায় তপশিলীদের জন্য সংরক্ষিত আসন থেকে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য হন। তিনি বিয়ে করেন বরিশালের কংগ্রেস নেতা পি.কে. সেনের কন্যা মঞ্জুশ্রী দেবীকে। পূর্ব পাকিস্তানে গণ আন্দোলন শুরু হবার সময় ১৯৬৯ সালে তিনি ভারতে চলে আসেন। ভারতীয় গোয়েন্দা সংস্থাসমূহ তার মাধ্যমেই শেখ মুজিব, আওয়ামী লীগ ও অন্য পাকিস্তান বিরোধী মহলের সঙ্গে পূর্ব বাংলায় যোগাযোগ রাখত। বলা হয়ে থাকে ১৯৭০ সালে ২১ রাজেন্দ্র রোডের সানি ভিলা নামক বহুতল বিশিষ্ট বিরাট বাড়িতে ভারতীয় গোয়েন্দা সংস্থা তার হাতে তুলে দেয়। এখান থেকে তৎকালীন পূর্ব বাংলায় পাকিস্তান সরকারের বিরুদ্ধে কাজ করার জন্য অস্ত্রশস্ত্র ও অর্থ সরবরাহ, পরিকল্পনা তৈরি ও নির্দেশ প্রেরণ প্রভৃতি ব্যাপারে সমন্বয় ও তত্ত্বাবধান করা হতো। আওয়ামী লীগ বাকশাল নেতা আব্দুর রাজ্জাক প্রমুখের স্মৃতিচারণা থেকে জানা যায়, পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টির পর পূর্ব ব্যবস্থা মতো আওয়ামী লীগের নির্বাচিত কিছু নেতা সানি ভিলাতে এসে শ্রী চিত্তছুতারোর সঙ্গে যোগাযোগ করেন। ২৫শে মার্চ সংগ্রাম শুরু হবার আগেও আওয়ামী লীগের তরফ থেকে আব্দুর রাজ্জাকরা শ্রী চিত্তছুতারের কাছে অস্ত্রশস্ত্র চেয়ে লোক ডাক্তার আবু হেনাকে পাঠান। শ্রী ছুতার আশ্বাস দেন, সব রেডি হচ্ছে, ঠিক সময়ে পেয়ে যাবেন। এ ব্যাপারে ভারতের তরফ থেকে দায়িত্বপ্রাপ্ত জেনারেল উবান ও তার কর্তৃপক্ষের সঙ্গে আওয়ামী লীগ নেতৃত্বের যোগাযোগ ও সমন্বয়কারী ছিলেন শ্রী চিত্তছুতার। বাংলাদেশ স্বাধীন হলে শ্রী চিত্তছুতার প্রবল প্রভাব নিয়ে বাংলাদেশে ফিরে যান। ১৯৭৩ সালে তিনি আওয়ামী লীগের টিকিটে সাংসদ হন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শেখ মুজিব সপরিবারে নিহত হবার পরপরই তিনি আবার ভারতে চলে আসেন। ওই সানি ভিলাই হয় তার স্থায়ী আস্তানা। শ্রী চিত্তছুতারের অতীত কর্মতৎপরতা সম্পর্কে জানা যায় যে, ভারত বিভাজনের সময় চিত্তছুতার ও তার কিছু সহযোগী ভারতে অবস্থান করছিলেন। ১৯৫২ সালে শ্রী চিত্তছুতার, কালিদাস বৈদ্য ও নিবদ মজুমদার পূর্ব বাংলায় ফিরে যান। তারা সেখানে সংখ্যালঘুদের মুক্তির জন্য ব্যাপক কর্মতৎপরতা চালান। হিন্দুদের জন্য পূর্ব বাংলায় এক স্বতন্ত্র বাসভূমি প্রতিষ্ঠার জন্য তারা গোপন স্বাধীনতা আন্দোলন চালাতে থাকেন। বিভিন্ন সূত্রে প্রকাশ, বাংলাদেশের জমিতে হিন্দুদের জন্য বঙ্গভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে বিচ্ছিন্নতাবাদী তৎপরতার মূল হোতা হচ্ছেন শ্রী চিত্তছুতার ও ডাক্তার কালিদাস বৈদ্য। চিত্তছুতার তৎকালীন পূর্ব পাকিস্তানে এবং বাংলাদেশে বহুকাল ভারতের এজেন্ট হিসাবে কাজ করেছেন। পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টির পেছনেও ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। অবশ্য চিত্তছুতারের আসল লক্ষ্য হল পাকিস্তান ভেঙে বাংলাদেশ এবং বাংলাদেশ ভেঙে হিন্দুদের জন্য স্বতন্ত্র আবাসভূমি প্রতিষ্ঠা। প্রথম পর্যায়ে সাফল্য লাভ করার পর শ্রী চিত্তছুতার এখন তার আসল উদ্দেশ্য হাসিলের জন্য গোপনে কাজ করে চলেছেন। চিত্তবাবু পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশে রাজনৈতিকভাবে বিশেষ প্রভাবশালী হয়ে উঠেছিলেন মূলত ভারত সরকার ও গোয়েন্দা সংস্থাসমূহের সঙ্গে তার যোগাযোগের জন্য। স্বাধীন বাংলাদেশেও মুজিব সরকারের উপর প্রভাব খাটানোর জন্য ভারত সরকার চিত্তবাবুকেই ব্যবহার করেছেন। এখনও ভারত সরকারের তরফ থেকে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখেন চিত্তবাবু। চিত্তছুতারের মাধ্যমে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং অন্যান্য বাংলাদেশে হিন্দু বিচ্ছিন্নতাবাদীদের কাছে টাকা পাঠাচ্ছে। আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদের নেতা ডাক্তার সুজিত ধর এ ব্যাপারে চিত্তছুতারের সঙ্গে যোগাযোগ রাখেন। বর্তমানে কৌশলগত কারণে ডাক্তার কালিদাস বৈদ্য দেখাশোনা করছেন বঙ্গভূমি ও সশস্ত্র সংগ্রাম আন্দোলন, আর চিত্তছুতার নিজ দায়িত্বে রাখছেন আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ। বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে এক আন্তর্জাতিক ইস্যু খাড়া করা, প্রচারণা দ্বারা পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মুসলিম অনুপ্রবেশের কল্পকাহিনীকে বিশ্বাসযোগ্য করে বাংলাদেশকে বেকায়দায় ফেলা এবং পশ্চিমবঙ্গ থেকে মুসলিম বিতাড়নের কর্মসূচির জন্য জনমত গঠন এবং একে বাস্তব ভিত্তি প্রদানের কর্মসূচি। ছুতারের ঘরে ঘোঘের বাসায়। আগেই শুনেছিলাম ভবানীপুরের নর্দার্ন পার্কের লাগোয়া রাজেন্দ্র রোডে শ্রী চিত্তরঞ্জন ছুতারের আস্তানা সানি ভিলার বিশাল বাড়িটি নিরাপত্তার কারণে একটি দুর্ভেদ্য এক দুর্গ প্রায়। নিচের তলায় থাকে সামরিক ট্রেনিংপ্রাপ্ত বেশ কিছু বাংলাদেশি হিন্দু যুবক এবং শ্রী চিত্তর জন্য ১৫ দেহরক্ষী। এদের মধ্যে বিশালদেহী কিছু অবাঙালি অঙ্গরক্ষীও আছেন। অনেকের ধারণা আমাদের গোয়েন্দা সংস্থাই এই পাহারেদারদের ব্যবস্থা করে দিয়েছেন।
চিত্তবাবু বাইরের লোকের সঙ্গে দেখা করেন না, সাংবাদিকদের সঙ্গে তো নয়ই। তিনি নেপথ্যে থেকে গোপনে কাজ করতে ভালোবাসেন। আমি ও সহকর্মী সাংবাদিক শিপ্রা আদিত্য ফোন করে জানিয়েছিলাম, বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণ পরিষদের নেতা সুশান্ত সাহার সঙ্গে দেখা করতে চাই। ঠিকানা পেয়েছি দমদমের ইটালগাছা রোডের অফিস থেকে। কথামতো সকাল 11টা নাগাদ সানি বিলায় হাজির হলাম। বিশাল গেট। 2-3 জনের 5-7 মিনিটের জিজ্ঞাসাবাদের পর নিচের তলাপেই একটি ঘরে আমাদের বসানো হলো। সামনেই দেখা যাচ্ছিল একটি ঘরে খাবারের পাট পড়েছে জনা 20 লোকের। তারা খাচ্ছেন। এরা যে এখানে মেস করে খান তা বোঝা যাচ্ছিল। ঘরের একপাশে রয়েছে 350 সিসির একটি বিরাট বুলেট মোটরসাইকেল। তার নাম্বার প্লেট বাংলায় লেখা, যদিও ভারতে বাংলা ভাষায় গাড়ির নাম্বার প্লেট লেখা নিষিদ্ধ। গাড়ি বারান্দায় রয়েছে একটি নতুন মারুতি জিপসি। একটু পরে ক্রাচ নিয়ে বুদ্ধিদীপ্ত চেহারার এক যুবক প্রবেশ করলেন। খুঁটিয়ে নানা জের জিজ্ঞাসাবাদ শেষে জানালেন, আজ সুশান্ত সাহার সঙ্গে দেখা হবে না। তিনি সংগঠনের কাজে বর্ডার অঞ্চলে গেছেন। আমাদের সঙ্গে কথা বলবেন বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণ পরিষদের সহ আহ্বায়ক বিজন কুমার রায়। এবার কথা বলার জন্য আমাদের লাগোয়া ঘরে নিয়ে যাওয়া হলো। দেবদেবীর ক্যালেন্ডার ছবি, শেখ মুজিবেরও একটি ছবি দেওয়ালে ঝুলছে। ঢুকলেন বিজন কুমার রায়। মুখচোরা শ্যামবর্ণ, বছর 30 মতো। সঙ্গে আরেক যুবক, ভালো স্বাস্থ্য, এরও বয়স 30-35-এর মধ্যে। হাতে দামি বিদেশি সিগারেট। নাম জানালেন বাপি। আগে পরে কিছু নেই। দীর্ঘক্ষণ আলাপচারিতার পর জানা গেল, বাপি চিত্তছুতারের ছেলে, বাবার 1 নম্বর সহকারী, সমস্ত তৎপরতার 2 নম্বর পরিচালক, নেপথ্যে থাকা চিত্তছুতারের প্রধান মুখপাত্র। এলাকাতে নাম রয়েছে। বিজন রায়ের প্রতিটি কথাকে গাইড করছেন বাপি, খেই ধরিয়ে দিচ্ছেন। অপছন্দ হলে থামিয়ে নিজেই বলছেন। বিজন কুমারের কথা। বিজন কুমার ভারতে এসেছেন বেশ কয়েক বছর। না, তিনি জীবন ধারণের জন্য কোনো কাজই করেন না, তবু চলে যায়। বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণ পরিষদের আগে নাম ছিল পূর্ববঙ্গ মিনরিটি কল্যাণ পরিষদ। পরে নিউ ব্যারাকপুরে একটি মিটিংয়ে কিছু লোকের অনুরোধে তাদের নেতা চিত্তছুতার নাম পরিবর্তন করেন। তাদের সদস্য 15-20 জন হবে। তবে বলতে গেলে লাখ লাখ উদ্বাস্তু সবাই তাদের সমর্থক। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হুগলি, বর্ধমান এসব জায়গায় তাদের সংগঠনের জোর তৎপরতা রয়েছে। তাদের সংগঠনের উদ্দেশ্য হচ্ছে হিন্দু উদ্বাস্তু এবং বাংলাদেশের সংখ্যালঘুদের রাজনৈতিক সাহায্য দেওয়া। অকথ্য অত্যাচারের জন্যই দলে দলে হিন্দুরা চলে আসছে। ধর্ষণ, যুবতীহরণ, জমি দখল, ধান লুট এসবে হিন্দুরা অতিষ্ঠ। গণতন্ত্র এলেও কোনো লাভ নেই। এই খালেদা জিয়ার স্বামীই তো সংবিধানে বিসমিল্লা ঢুকিয়েছিল, ইসলাম এনেছিল। এরা সবাই এক। সুশান্তবাবুর সঙ্গে দেখা করতে এলে পরে ছবি তুলবেন, আজ নয়। বাপি জানিয়েছিলেন আহ্বায়ক সুশান্তবাবুর সঙ্গে দেখা করতে 10 দিন পরে আসার জন্য। সেদিন বিস্তারিত কথা হবে। সেদিন উপস্থিত থাকবেন বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণ পরিষদের অন্যতম মূল সংগঠক শ্রী বিপদভঞ্জন বিশ্বাস। উনি শহরতলিতে থাকেন। মূল সংগঠক হলেও চাকরি করেন বলে বাপিরা তার নাম ব্যবহার করেন না। দিন 10 পরের সাক্ষাৎকারে শ্রী বিপদভঞ্জন বাবু হাজির না থাকলেও ছিলেন সুশান্ত সাহা। বাপিও মজুদ ছিলেন। বাপি সেদিনের মতো আজও সুশান্তবাবুর বক্তব্যের গাইড হিসাবে কাজ করেন। সুশান্তবাবুরও বয়স বছর 35-36, পেশিবহুল সবল চেহারা। সুশান্তবাবুর কথা। সুশান্ত সাহা 1983 সনে চিত্তছুতারের এই সংগঠনে যোগ দেন। সুশান্তবাবু আওয়ামী লীগের ছাত্র সংগঠন করতেন। 1973 সালে তিনি মাগুরার হোসেন শহীদ সুহরাওয়ার্দী কলেজের ভিপি ছিলেন। 75-এ এমএ পাঠরত অবস্থায় ডিস্ট্রিক্ট ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন। বঙ্গবন্ধুকে হত্যা করে যখন প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক গোষ্ঠী ক্ষমতা দখল করল, তিনি তখন ভারতে চলে এলেন। উদ্দেশ্য বঙ্গবন্ধুকে হত্যার প্রতিশোধ গ্রহণ, তৎকালীন বাংলাদেশ সরকারকে উৎখাত করা। আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার ব্যাপক প্রস্তুতি ও প্রশিক্ষণও হয়েছিল। সুশান্ত নিজে বনগাঁতে সামরিক ট্রেনিং গ্রহণ করেন, মতিগঞ্জে বিএসএফ ক্যাম্পে। আরও 200 যুবক সামরিক প্রশিক্ষণ নেয়। বাপিবাবুর কথায় এ সময় সুশান্তবাবু প্রসঙ্গ পরিবর্তন করেন। বাংলাদেশ থেকে হিন্দুরা আসছে হাজারে হাজারে। কারণ হচ্ছে অত্যাচার, বিশেষ করে হিন্দু নারীদের প্রতি অত্যাচার। চলছে ধর্ষণ, কিডন্যাপিং, খুন, কোনো বিচার নেই। মুসলিম অনুপ্রবেশকারীরাও তো আসছে। হ্যাঁ, আসছে, তবে ওরা আসছে টাকা কামাবার ধান্দায়, ভারতে মুসলমানদের সংখ্যা বাড়ানোর জন্য। সুশান্তবাবুদের সংগঠনের মূল দাবি কি? তারা কি ভারতে পুনর্বাসন চান, না বাংলাদেশে ফিরে যেতে চান? সুশান্তবাবু জানালেন, ভারতে পুনর্বাসন মূল দাবি।
তবে তিনি এখন ভারতের নাগরিকত্ব নেবেন না, কিন্তু ভারতেই থাকবেন। তবে যদি ভারত সরকার এবং জাতিসংঘ গ্যারান্টি দেয়, তবে বাংলাদেশে ফিরে যেতে রাজি আছেন, নইলে সংগ্রাম চলবে। পাকিস্তান আমল এবং বাংলাদেশের মধ্যে কোনো ফারাক নেই, নামটাই শুধু চেঞ্জ হয়েছে। বাপির কথা। বাপি ছুতার জানালেন, বাংলাদেশ উদ্ভুস্ত কল্যাণ পরিষদের তেমন কোনো গঠনতন্ত্র বা সেটআপ নেই। দুজন আহ্বায়ক খাড়া করে সংগঠন চালানো হচ্ছে। প্রেসিডেন্ট সেক্রেটারি করে দেখা গেছে পদ নিয়ে ঝগড়া হয়, ব্যক্তিগত প্রভাব বৃদ্ধির চেষ্টা চলে। তাই তার বাবা চিত্ত ছুতার এখন এভাবে সংগঠন চালানোর পক্ষপাতী। এতে ঝামেলা নেই। তাদের এই বাড়ি সানি ভিলা বাংলাদেশ যুদ্ধে বিরাট ভূমিকা রয়েছে। বঙ্গবন্ধুর কথায় যোগাযোগ করতে ৬৯ সালে এই চিত্তবাবু ভারতে আসেন, ৭০ সালে এই বাড়িটা ভাড়া নেন। এখন অবশ্য বাড়িটার মালিক তারাই। এখানে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রায় সব নেতাই এসেছেন। আর এজন্যই বাংলাদেশ উদ্ভুস্ত কল্যাণ পরিষদের সদর দপ্তর হিসাবে তারা সানি ভিলার নাম ব্যবহার না করে দমদমের ইটালগাচ্ছ রোডের ঠিকানা ব্যবহার করেন। সানি ভিলার নাম ঠিকানা বাংলাদেশে অনেকেই জানে, তারা বুঝে ফেলবে। বাপিবাবু কয়েকটি বাসের মালিক। ভবালীপুর এলাকায় বাপি বললেই প্রায় সবাই চিনবে। বাংলাদেশের উদ্ভুস্তদের জন্য তার বাবা চেষ্টা করে চলেছেন। পশ্চিমবাংলার নেতারা, বিশেষ করে কংগ্রেস নেতারা, তাদের প্রতি সহানুভূতি সম্পন্ন। উমাশঙ্কর দীক্ষিত যখন রাজ্যপাল ছিলেন, তার সঙ্গে এবং তার মাধ্যমে কথা হয়েছে। প্রাক্তন অর্থমন্ত্রী প্রণব কুমার মুখোপাধ্যায় তাদের প্রতি দরদ রাখেন। অর্থমন্ত্রী থাকাকালীন তার বাবা চিত্তরঞ্জন ছুতারের সঙ্গে প্রণববাবুর বেশ কয়েকটি বৈঠক হয়েছে। তবে ভারত সরকারের কাছ থেকে আশানুরূপ সাড়া এখনও পাওয়া যায়নি। অধ্যাপক শান্তিময় রায়ও তাদের সাহায্য করে থাকেন। দিল্লির লিঙ্ক পত্রিকায় লেখা বাংলাদেশ হতে মুসলিম অনুপ্রবেশ ও হিন্দু বিতাড়ন সংক্রান্ত শান্তিময় রায়ের একটি লেখার জেরক্স কপি বাপিদা আমাদের দিলেন। সেই আগরতলা ষড়যন্ত্র মামলার সময় থেকেই তার পিতা চিত্ত ছুতার বাংলাদেশ তৈরির জন্য সক্রিয় ছিলেন। আগরতলা মামলাতে চিত্তবাবু জড়িত ছিলেন। বাংলাদেশি নেতা কাদেন সিদ্দিকী, ঢাকার আওয়ামী লীগের মাসলম্যান হিসাবে পরিচিত অরং এরা নির্বাচনের আগে পর্যন্ত কলকাতায় ছিলেন। চিত্তবাবুদের এখানে তাদের আসা যাওয়া ছিল। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা কলকাতায় এলে বা দিল্লির পথে কলকাতায় যাত্রা বিরতি করলে মাঝে মধ্যে তার সঙ্গে চিত্তবাবুর দেখা হয়। শেখ হাসিনা চিত্তরঞ্জন ছুতারের কথা বাংলাদেশ সংসদে তুলেছেন। তাকে সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাবার জন্য দাবি তুলেছেন। কিন্তু তারা এখন ফিরে যাবেন না। বাপি ভারতেই থাকতে চান, তবে ভারতের নাগরিকত্ব নিতে ব্যক্তিগতভাবে তিনি এখন রাজি নন। তার বাবা বাংলাদেশে তখনই ফিরে যাবেন যদি ৭১ সালের পরিবেশ এবং সংবিধান ফিরিয়ে আনা হয়। তবে সত্যি বলতে কি, আওয়ামী লীগও ভালো নয়। আসলে ওরাও তো মুসলমান। পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে, কিন্তু মানুষগুলো তো একই রয়েছে। থানায় সেই একই মুসলমান দারোগা, মুসলমান অফিসার, মুসলমান জজ। এরা মোটেই পাল্টায়নি। গাধাকে ঘোড়া সাজানো হলেও গাধা গাধাই থেকে যায়, সে কখনো ঘোড়া হয় না। তেমনি মুসলমানও খুব একটা পাল্টায় না। বাংলাদেশ মহাজির সংঘ তো বিদেশমন্ত্রী মুস্তাফিজুর রহমানের ভারত সফর উপলক্ষে উদ্ভুস্ত কল্যাণ পরিষদের সঙ্গে পাশাপাশি গণ অবস্থান করল। তা তাদের মধ্যে কি কোনো যোগাযোগ আছে? না, কোনো যোগাযোগ নেই, বাপি জানালেন। কিন্তু আপনাদের লিফলেট, পোস্টার দুটোই একই জায়গায় একই টাইপে ছাপা হলো কিভাবে? বাপি উত্তরটা এড়িয়ে গেলেন। শেষে বললেন, হ্যাঁ, মহাজির সংঘের লোকদের আমরা চিনি মাত্র। আমার বাবা আওয়ামী লীগের নেতা ছিলেন। অনেক মুসলমান আমার বাবার কাছে আসে। তা মহাজির সংঘের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে চাইলে যোগাযোগ কিভাবে হবে? রইসউদ্দিন বিশ্বাসের নাম ঠিকানা কোন সময় ঠিক কোন জায়গায় পাওয়া যেতে পারে বাপি আমাদের বলে দিলেন, যদিও খানিক আগে যোগাযোগ নেই বলে জানিয়েছিলেন। মহাজির সংঘ প্রেস ক্লাবে যে সাংবাদিক বৈঠক করে, তাতে জনৈক দেবেনবাবু বক্তৃতা করে। দেবেনবাবু কি আপনি? না, মানে কথা ঠিক যে আমার ভালো নাম শ্রী দেবব্রত ছুতার, তবে প্রেস ক্লাবে আমি বক্তৃতা করিনি, অন্য দেবেন করেছিল। হ্যাঁ, আমি অবশ্য মহাজির সংঘের সাংবাদিক বৈঠকের সময় প্রেস ক্লাবে উপস্থিত ছিলাম। আরএসএসের সুজীব ধর তো আপনাদের খুব ঘনিষ্ঠ? না না, তেমন কিছু ঘনিষ্ঠ নয়। উনি আমাদের পারিবারিক চিকিৎসক, পরিবারের বন্ধু দীর্ঘদিন ধরে, এইমাত্র। বাপি কিছুতেই তার কিংবা উদ্ভুস্ত কল্যাণ পরিষদের আহ্বায়কদের ছবি দিলেন না। অসুবিধে আছে, বাবা পছন্দ করেন না, এই ছিল তার উত্তর। রইসের গোপন কথা এবং ঝুলির বেড়াল। মহাজির সংঘ নিয়ে অন্তর্দ্বন্দ্ব শুরু করে এর সভাপতির সাক্ষাৎকার নেওয়ার প্রায় ৪ মাস পর
গত ২২ ডিসেম্বর সকাল ৭টা নাগাদ রইসউদ্দিন বিশ্বাসের সঙ্গে পুনরায় মুখোমুখি আলাপচারিতার জন্য কাশীপুরে তার ঝুপড়িতে হাজির হলাম। সঙ্গে ছিলেন সহযোগী মুহাম্মদ আলী। কেসেটবন্দি এই মুলাকাতে বাংলাদেশ মুহাজির সংঘের প্রেসিডেন্ট রইসউদ্দিন বিশ্বাস তার গুপ্ত কথা অকপটে বলে ফেলেন। ফলে পর্দা সরে গিয়ে মুহাজির সংঘের আসল চেহারা প্রকট হয়ে পড়ে। প্রেসিডেন্ট রইসউদ্দিনের সঙ্গে আলাপচারিতার কিছু অংশের উদ্ধৃতি। রইস ভাই, এবার কিন্তু আমরা বাপিবাবুর কাছ থেকে ঘুরে আসছি। বাপি ছুতারই আপনার কথা বললেন আপনার সঙ্গে মুলাকাত করলে আরও অনেক কথা জানা যাবে। তাইলে তো ভাল কথা। আপনাদের দাবির কথা আরেকবার বলুন। আমরা গরিব মানুষ, এই দেশে আমাদের বেঁচে থাকা দরকার, একটা শিক্ষা দীক্ষা দরকার, ছেলেপুলের জন্য তো এসব দরকার। লিফলেটেও লেখা আছে আমাদের বিশ্ব মানবাধিকার দরকার। এ ব্যাপারে বাপির বাবা চিত্তরঞ্জন ছুতার আপনাদের সাহায্য করেন না? উনি চেষ্টা করেন, কিন্তু আসল তো হচ্ছে সরকার। আমরা ভবানীপুরে সানি ভিলাতে গিয়েছিলাম, ওরা অনেক কথা আমাদের বলেছেন। চিত্তরঞ্জন ছুতার মহাশয়েই তো এসব করছেন। উনি মহাজির সংঘের মাথা, আবার উদ্ভুস্ত কল্যাণ পরিষদেরও মাথা উনি। বুদ্ধিশুদ্ধি, টাকা পয়সা, নেতৃত্ব সব তেনারা দেন, তাই না? হ্যাঁ, সেইটা ঠিক। আপনারা তো সব জানেন। রইস ভাই, এই যে আপনারা আন্দোলন করছেন, মিছিল করছেন, এতে তো আপনাদের বিপদ। পুলিশ জেলে ঢোকাবে, বলবে বাংলাদেশ চলে যাও, তাই না? আশা করি না যে বলবে, তবে ভয় আছে। কিন্তু কি করব? ছুতার সাহেব বলেছেন সরকার মারবে নয় বাঁচাবে। বাংলাদেশে এখন যে খালিদা জিয়ার সরকার চলছে, তাদের কাছে কোনো বক্তব্য রাখবেন? তাদের কাছে বক্তব্য রেখে কি হবে? আমি তো কিছু বুঝি না। এখানে তারা কি করবে? তাহলে ওদের বিদেশমন্ত্রীকে স্মারকলিপি দিলেন কেন? রইস ভাই এর কোনো উত্তর দিলেন না। চিত্তরঞ্জন ছুতার সাহেব তো আওয়ামী লীগের এমপি ছিলেন, তা এখন উনি আপনাদের কি অ্যাডভাইস দিচ্ছেন? ছুতার সাহেব বলছেন সংগঠন করো, সংগঠন না করলে কিছু করতে পারবো না। আপনাদের বাংলাদেশ উদ্ভুস্ত কল্যাণ পরিষদ, আমাদের প্রণব মুখার্জি, উনি খুব বড় নেতা। ওকে নিয়ে নিউ ব্যারাকপুরে ২৮ ডিসেম্বর মিটিং করছে, আপনি জানেন? হ্যাঁ জানি, আমি ওই মিটিংয়ে যাব। আপনি পরিষদের অফিসে গেছেন? হ্যাঁ গেছি। প্রণব বাবুকে কি মহাজির সংঘের ঝুপড়ি দেখাতেও নিয়ে আসবেন? আমি ছুতার সাহেবকে বলেছি। উনি বলেছেন যে এটা হয়ে যাক, তারপর আমি চেষ্টা করে দেখি, যদি উনি স্বীকার হয় তাহলে নিয়ে আসব। সুশান্ত সাহা, বিজন রায় ভবানীপুরে থাকে, এদের সঙ্গে আলাপ আছে? হ্যাঁ আছে। যোগাযোগ কি করে হয়? আমি সপ্তাহে একবার ভবানীপুর যাই, তখন আলাপ হয়। এই ধরেন রাত ৯টার সময় যাই, কথাবার্তা হয়, রাত্রিরে ওইখানে থাইকে ভোরে চলে আসি। বাংলাদেশ আপনি কোন পার্টি করতেন? বাংলাদেশে আপনি কোন পার্টি করতেন? আওয়ামী লীগ। রইস ভাই, প্রথমবার কিন্তু আপনি ছুতার সাহেবদের কথা আমাকে বলেননি। বলেছিলেন অসুবিধা আছে, কিন্তু আমরাও লেগেছিলাম, তাই না? আমার মতো মানুষের কি ক্ষমতা আছে এত বড় একটা কাজ করবার? কিন্তু তখন বললে দোষের হয়ে যেত। এখন আপনারা নিজেরাই জেনে নিছেন, এখন আমার কোনো অসুবিধা নাই। আমি অশিক্ষিত হইলেও আমার একটা জ্ঞান আছে। যে লোকের দ্বারা আমার উপকার হচ্ছে, তার নাম যদি আমি আগেই বলে ফেলি, তাহলে তো সেটা অসুবিধারই হবে। এই লুকোচুরি খেলা কেন? বাহ্যিক প্রমাণ এবং বিশ্বস্ত নানা সূত্রের খবর উভয় দিক থেকে বিচার করলে পরিষ্কার বুঝতে পারা যায়, শুধু বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণ পরিষদ নয়, বাংলাদেশ মুহাজির সংঘ আওয়ামী লীগের প্রাক্তন সংসদ সদস্য শ্রী চিত্তরঞ্জন ছুতার মহাশয়ের সৃষ্টি এবং তারই অঙ্গুলি হেলনে পরিচালিত। বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে ভাঙার পেছনে শ্রী ছুতার এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সঙ্গত কারণেই ভারত সরকার এবং আমাদের গোয়েন্দা সংস্থাসমূহ দেশের স্বার্থে তার সংযোগকে কাজে লাগিয়েছিলেন। কিন্তু বাংলাদেশ হওয়ার পর আবারও ভারতে এসে শ্রী চিত্ত ছুতার যেসব কাজকর্মে লিপ্ত রয়েছেন, তা পশ্চিমবঙ্গে অশান্তি সৃষ্টির প্রচেষ্টা ছাড়া অন্য কিছু নয়। উদ্বাস্তুরা পুনর্বাসন পাক, এটা তিনি চান না। আবার তারা বাংলাদেশে ফিরে যাক, তাও তার কাম্য নয়। তিনি চান গোল গোল পাকাতে, ভারত বাংলাদেশ এই দুই দেশের সম্পর্কাবনতির ঘোলা জলে মাছ ধরতে। তাতে যদি হাজার হাজার মানুষের জীবন সম্পত্তি নষ্ট হয়, হোক। নিজের মামলাকে জোরদার করার জন্য মুসলিম অনুপ্রবেশকে প্রমাণিত ও প্রতিষ্ঠা করা প্রয়োজন। তাই তিনি খাড়া করেছেন এক নয়া সংগঠন, বাংলাদেশ মুহাজির সংঘ। প্রকৃত অনুপ্রবেশকারীরা যে কখনোই এ ধরনের সংগঠন করতে যাবে না, তা বুঝতে পারা কারো জন্যই কষ্টকর নয়। সরেজমিনে অনুসন্ধানের সময় অনেকে কথা বলেছেন যে এক বিশেষ উদ্দেশ্যে এবং এক বিশেষ মহলের সহায়তায় শ্রী চিত্ত ছুতার তার কয়েকজন গরিব মুসলিম অনুচরকে ভারতে নিয়ে এসছেন। এদেরই মুহাজির সংঘের কর্মকর্তা হিসেবে পেশ করা হয়।
বিক্ষোভ ও মিছিলের সময় সীমান্ত পার করে বাংলাদেশের বেশ কিছু হিন্দু মুসলিম কর্মীকে চিত্তছুতার নিয়ে এসে থাকেন বলেও অন্য একটি সূত্র থেকে জানা যায়। তার এ সমস্ত কুকর্মের লক্ষ্য একটাই, অস্থিরতা ও উত্তেজনা পয়দা করে বাংলাদেশে সংখ্যালঘুদের জন্য স্বতন্ত্র আবাসভূমি প্রতিষ্ঠা করা। বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণ পরিষদ এবং বাংলাদেশ মুহাজির সংঘের লিফলেট, পুস্তিকা, পোস্টার এবং সাবধানপত্র পড়লে স্পষ্টই দেখা যায় এদের নির্দিষ্ট কোনো দাবি নেই, না ভারত সরকারের কাছে না বাংলাদেশ সরকারের কাছে। আর কিছু বক্তব্য শুধুই কথার কথা। যেমন প্রেস ক্লাবে বিতরিত মুহাজির সংঘের লিফলেটে এক জায়গায় বলা হয়েছে, খুবই আনন্দের বিষয় যে বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন জয়যুক্ত হইয়াছে, সেখানে অবাধ নির্বাচনের প্রস্তুতি চলিতেছে। নির্বাচনোত্তরকালে সমাবেশ ও মিছিল করিয়া আমরা আমাদের বক্তব্য ও দাবি দেওয়া উত্থাপনের আশা রাখি। নিজেদেরই বক্তব্য অনুযায়ী মুহাজির সংঘ ভারতে ঢুকেছে, তারা ভারতে আয় উপায় রোজগারের ব্যবস্থা করে নিয়েছে এবং ভারতে তারা বিশ্ব মানবাধিকার চান, সেজন্য তাদের আন্দোলন। অথচ বাংলাদেশে নির্বাচনোত্তরকালে বাংলাদেশ সরকারের কাছে তারা সমাবেশ ও মিছিল করে বক্তব্য উত্থাপনের আশা রাখেন। ভারতে তাদেরকে বিশ্ব মানবাধিকার প্রদান করার জন্য বাংলাদেশ সরকার যে কিছুই করতে পারবেন না, তা বোধহয় একটি শিশুও জানে। আসলে চিত্তবাবুরা যেন তেন প্রকারে একটি ইস্যু খাড়া করতে চান, আর সেজন্যই এত সব পায় তারা। এজন্য চিত্তবাবুরা যে কার্যক্রম স্থির করেছেন তাদের লিফলেট ও প্রচার পুস্তিকা থেকে সে সম্বন্ধে খানিকটা আজ পাওয়া যায়। বাংলাদেশ বিদেশমন্ত্রীকে দেওয়া সাবধানপত্রে উদ্বাস্তু কল্যাণ পরিষদ জানিয়েছে, উদ্বাস্তু আগমনের বর্তমান হার অব্যাহত থাকিলে কোনো এক সময় বাংলাদেশ প্রায় সংখ্যালঘু শূন্য হইয়া পড়িবে। 2 এইরূপ অবস্থায় বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্য উদ্বাস্তু ভারে অর্থনৈতিক দিক থেকেই শুধু বিপন্ন হইবে না, সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা আয়ত্তের বাইরে চলিয়া যাইবে। 3 বাংলাদেশ সংলগ্ন রাজ্যগুলিতে সাম্প্রদায়িক অশান্তি দেখা দিলে বাংলাদেশ ভারত থেকে বিতাড়িত মুসলমান উদ্বাস্তু ভারে জর্জরিত হইবে। 4 ভারত ও বাংলাদেশের মধ্যে তিক্ততা সৃষ্টি হইবে এবং অবজ্ঞা উপেক্ষায় উদ্বাস্তু মনে যে প্রতিক্রিয়া দেখা দিবে, সেই সুযোগ ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক শত্রুরা অবশ্যই গ্রহণ করিবে। 5 পারস্পরিক তিক্ততা এবং আন্তর্জাতিক শত্রুদের বা প্রভুদের তৎপরতায় তখন বাংলাদেশ সহ উপমহাদেশের এই পূর্বাঞ্চলে কি ঘটিবে তাহা বলা যায় না। না বলা গেলেও তা ঘটানোর জন্যই কিন্তু চিত্তছুতার মহাশয়েরা তাদের সর্বশক্তি নিয়োগ করেছেন। একথাও ঠিক, যেভাবেই হোক শ্রী চিত্তছুতার যথেষ্ট প্রভাব ধরেন। তার প্রাসাদোপম বাড়ি, 2-3টে গাড়ি, ব্যক্তিগত নিরাপত্তা প্রহরী, নবাবী চালচলন ও জীবনযাত্রার জন্য প্রচুর টাকার প্রয়োজন। কজন শরণার্থী বা উদ্বাস্তুর এত টাকার উৎস কোথায়, তা একটি প্রশ্নচিহ্ন হয়ে রয়েছে। দূরদর্শন ও আকাশবাণীও শ্রী চিত্তরঞ্জন ছুতার এবং তার অঙ্গ সংগঠনগুলি সম্বন্ধে অতিমাত্রায় সদয়। বাংলাদেশ মুহাজির সংঘ এবং বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণ পরিষদ যে কোনো স্মারকলিপি বা প্রেস বিজ্ঞপ্তি দিক কিংবা মিছিল, বিক্ষোভ, অবস্থান সমাবেশ করুক, আকাশবাণী ও দূরদর্শন তা সাড়ম্বরে প্রচার করবেই। বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক বা নাগরিক সংগঠনের কাজকর্ম কিন্তু সরকারের প্রচার মাধ্যম দুটিতে সময়াভাবে মোটেই স্থান পায় না। মুসলিম সংগঠন হলে তো কথাই নেই। প্রকাশ যে দূরদর্শন ও আকাশবাণীতে দুজন কর্মকর্তার সঙ্গে শ্রী চিত্তছুতারের ঘনিষ্ঠ যোগাযোগের ফলেই এটা সম্ভব হচ্ছে। জিজ্ঞাসাবাদ করে দেখা গেছে, অনেক সময় মুহাজির সংঘের প্যাডে প্রেসিডেন্ট রইসউদ্দিন বিশ্বাসের স্বাক্ষরসহ আকাশবাণী ও দূরদর্শনে যে প্রেস বিজ্ঞপ্তিসমূহ দেওয়া হয়, প্রেসিডেন্ট সাহেব স্বয়ং তার বিন্দু বিসর্গ খবর রাখেন না। বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণ পরিষদ বর্তমানে প্রভাবশালী কংগ্রেস নেতা ও যোজনা পরিষদের ডেপুটি চেয়ারম্যান শ্রী প্রণব কুমার মুখোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি করার জন্য প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছে। পরিষদ 28 ডিসেম্বর 1991-তে নিউ ব্যারাকপুর ও নদিয়াতে প্রণববাবুকে নিয়ে সভা, তাকে উদ্বাস্তুদের ঝুপড়ি ঘর পরিদর্শন করানোর পরিকল্পনা নিয়েছে। পরিষদের মতে ভারতের কৃতি সন্তান প্রণববাবুও এতে রাজি হয়েছেন। এ ধরনের সন্দেহজনক এবং সাম্প্রদায়িক সংগঠনকে প্রণববাবু না জেনে বুঝে যেভাবে প্রশ্রয় দিচ্ছেন, তা তার সেকুলার অনুগামীদের যে ক্ষুণ্ণ করবে তাতে সন্দেহ নেই।
সর্বশেষ প্রশ্নটি হল, শ্রী চিত্তছুতার ও তার সহচররা ভারতে রাজনৈতিক আশ্রয়প্রার্থী বাংলাদেশী নাগরিক না ভারতের নাগরিকত্ব প্রার্থী সাধারণ উদ্বাস্তু, তা সর্বসাধারণের জানা প্রয়োজন। কিন্তু কোনো ক্ষেত্রেই পশ্চিমবঙ্গে উত্তেজনা সৃষ্টিকারী প্ররোচক তৎপরতা চালানোর স্বাধীনতা তাকে দেওয়া উচিত নয়। আর আমাদের রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাসমূহের যে সুনাম দুর্নামি থাকুক, তারা সাম্প্রদায়িক মনোভাবাপন্ন এই অভিযোগ কেউ কোনোদিন করেনি। অথচ দেখা যাচ্ছে পশ্চিমবাংলার একটি বিশেষ সম্প্রদায় মুসলমানদের সম্বন্ধে সন্দেহ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তাদের মধ্যে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের সংখ্যা 5 থেকে শুরু করে 60 লাখে পৌঁছে দেওয়া হচ্ছে। ভুইফুড়ো মুহাজির সংঘের ভুয়ো তৎপরতা প্রদর্শন করিয়ে অনুপ্রবেশকে প্রমাণিত ঘোষণা করা হচ্ছে, কিন্তু গোয়েন্দা দপ্তর ও পুলিশ সব জেনে বুঝে চুপ করে রয়েছেন। আইন ও শৃঙ্খলার প্রশ্ন সত্ত্বেও তারা বিভ্রান্তি দূর করতে বিন্দুমাত্র সচেষ্ট নন। উল্টো বরং তারা নিজেরাই এর সঙ্গে পাকিস্তানি মুহাজির কাউমি মুভমেন্টের সম্পর্ক আবিষ্কার করার জন্য জল্পনা কল্পনা করতে গিয়ে সাম্প্রদায়িক আবহাওয়াকে আরও কুয়াশাচ্ছন্ন করে তুলছেন। তাদের কাছে মানুষের প্রত্যাশা কিন্তু ভিন্ন রকম। পরিষ্কার কথা হচ্ছে, যদি আমাদের দেশের স্বার্থে শ্রী চিত্তছুতার ও তার অনুচরবর্গের বর্তমান বা ভবিষ্যতে কোনো উপযোগিতা থেকে থাকে, তবে তাকে সযত্নে সামাল দিয়ে রাখা হোক, কারও সামান্যতম আপত্তিও নেই। কিন্তু তার কর্মতৎপরতা ভারতীয় নাগরিক হিন্দু মুসলমানের মধ্যে সন্দেহের বীজ ছড়াক কিংবা উত্তেজনা সৃষ্টি করুক, দেশের স্বার্থে তা কখনো কাম্য নয়। অরেক কাশিম বাজার কুঠি। কলকাতার সানি ভিলায় বঙ্গভূমি নেতা চিত্তরঞ্জন ছুতারের সেই রহস্যময় বাড়িটিতে যা ঘটে, জবনিকা উন্মোচন। এদিকে বঙ্গভূমি আন্দোলনের নেতা চিত্তরঞ্জন ছুতার কলকাতায় যে বাড়িতে বসে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালান, সেই বাড়ি সম্পর্কেও অনেক চমৎপ্রদ কিন্তু ভয়াবহ তথ্য পত্রপত্রিকায় প্রকাশিত হয়। রয়ের নির্দেশে কিভাবে সেখানে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র ও কর্মকাণ্ড পরিচালিত হয়েছে, সে ব্যাপারে ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক আগামী পত্রিকার 15/5/92 সংখ্যায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। রয়ের পলিসি মেকার ও বঙ্গভূমির নেতৃবৃন্দ কতটা সাম্প্রদায়িক, প্রতিবেদনটিতে তাই তুলে ধরা হয়। ওয়াজিদ মির্জা রচিত ওই প্রতিবেদনটির উল্লেখযোগ্য অংশ এখানে তুলে ধরা হল। বাইরে থেকে আপাত দৃষ্টিতে বাড়িটিকে অন্য 10টি বাড়ির মতোই নিতান্ত নিরীহ, নিষ্পাপ আর নিরপরাধ বলেই মনে হয়। প্রাথমিক এই অনুমান যে কতটা ভুল, তা যে কোনো অনমনস্ক পথচারীর পক্ষেই হাড়ে হাড়ে টের পাওয়া সম্ভব, যদি তিনি নিজের অজান্তেই একাধিকবার ওই বাড়িটার আশপাশ দিয়ে চলাফেরা করেন। কারণ দ্বিতীয়বার থেকেই লোকটির পেছনে ফেউ লেগে যাবে। তৃতীয় এবং চতুর্থবার যদি পথচারী লোকটি ওই বাড়ির দিকে মনের ভুলেও 2-1বার তাকান, তাহলে রক্ষা নেই। মুহূর্তের মধ্যেই দেখতে পাবেন তিনি ঘেরাও হয়ে গেছেন। তারপর জিজ্ঞাসাবাদ। সন্তোষজনক জবাব দিতে না পারলে সর্বনাশ। লোকটিকে ধরে নিয়ে যাওয়া হবে বাড়ির ভেতরে। কোনো রকম ওজোর আপত্তি থাইমুই চলবে না। চিৎকার চেঁচামেচির কথা তো চিন্তাই করা যায় না, কারণ পিঠে ঘাড়ে ততক্ষণে স্পর্শ করে আছে হিমশীতল লৌহ কঠিন রিভলভারের নল অথবা অন্য কিছু। দ্বিতীয় দৃশ্য। লোকটিকে নিয়ে যাওয়া হবে বাড়িটির ভূগর্ভস্থ গোপন কক্ষে। প্রথমে যান্ত্রিক পরীক্ষা। লোকটির কাছে বিস্ফোরক দ্রব্য, ইলেকট্রনিক্সের সূক্ষ্ম যন্ত্রপাতি আছে কিনা। এই পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লোকটির নিম্নাঙ্গের সকল কাপড়চোপড় খুলে ফেলা হবে। উদ্দেশ্য মধ্যযুগীয় পন্থায় নিশ্চিত হওয়া লোকটি হিন্দু না মুসলমান। যদি হিন্দু হয় তাহলে তার বাড়ি কোথায়, এখানে কেন ইত্যাদি জেনে নিশ্চিত হলে লোকটির কাছে কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে বলা হবে। বাংলাদেশে প্রতিদিন শত শত হিন্দুকে হত্যা করা হচ্ছে। হিন্দুদেরকে জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে। হিন্দু মেয়েদের ধর্ষণ করা হচ্ছে। বাড়িঘর, সহায় সম্পদ সব লুটপাট করে তাদেরকে তাড়িয়ে দেয়া হচ্ছে। সেই সমস্ত নির্যাতিত হিন্দুকে রক্ষার জন্য আমরা এখানে একটা সংগঠন গড়ে তুলেছি। কিন্তু বাংলাদেশের গোয়েন্দা দপ্তর তা হতে দিতে চায় না। তারা হাজার হাজার আত্মঘাতী কমান্ডো পাঠিয়ে দিয়েছে, যাদের একটাই উদ্দেশ্য এই বাড়িকে উড়িয়ে দেওয়া। সেজন্যই এই সাবধানতা। দয়া করে মনে কিছু করবেন না, কাউকে বলবেন না। লোকটি যদি কিঞ্চিত পরিষ্কার মাথার কেউ হন এবং মুখ ফসকে বলে বসেন, বলেন কি হাজার হাজার, বাংলাদেশের কি এত সাহস আছে, দিল্লি কিংবা জ্যোতিবাবু করছে দেখি, সঙ্গে সঙ্গে তাকে তীব্র ভর্ৎসনা শুনতে হবে। বাংলাদেশের লোকদের চেনেন, ওরা যেমন বর্বর তেমনই হিস্র। ওরা পারে না এমন কোনো কাজ নেই। আর দিল্লি ব্যবস্থা নিচ্ছে বলেই তো আমরা এখানে। তবে জ্যোতিবাবুর কথা বলবেন না, তার বামফ্রন্ট তো পশ্চিমবঙ্গকে বাংলাদেশের হাতে তুলে দিতে চায়। যদি ধৃত লোকটি মুসলমান হন তাহলে রক্ষা নেই, তার ওপর চলবে জিজ্ঞাসাবাদের ঝড়।
তাতে নিশ্চিত হওয়া না গেলে শুরু হবে নানা প্রকার দৈহিক নির্যাতন। লোকটি যদি সত্যি সত্যি ভারতের নাগরিকও হয়, যাদের ধরা হয়েছে তারা সবাই ভারতের নাগরিকই ছিল, তাহলেও তাকে সন্তোষজনক জবাব দিতে হবে, নইলে তাকে আধমরা অবস্থায় তুলে দেয়া হবে সরাসরি ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের হাতে। কেন এত সাবধানতা? 15 জনেরও বেশি সামরিক ট্রেনিংপ্রাপ্ত সাদা পোশাকের লোক ঘিরে থাকে বাড়িটির চারদিক। ওই সাদা পোশাকধারী রক্ষীদের মধ্যে যেমন রয়েছে বাংলাদেশি হিন্দু যুবক, তেমনই রয়েছে অবাঙালি রক্ষী, রয়েছে রয়ের নিজস্ব স্টাফ। বাড়িটির সদর দরজা ও চারদিকের দেয়ালে পাতা রয়েছে কম্পিউটার পরিচালিত সতর্কীকরণ ব্যবস্থা। কারো সাধ্য নেই বিনা অনুমতিতে ওই সতর্ক ব্যবস্থাকে ডিঙিয়ে ভেতরে প্রবেশ করা। এছাড়া বাড়ির ভেতরে রয়েছে অনেক সশস্ত্র লোক। দিন রাত ওই বাড়িতে ব্যস্ততা, লোকজনের ছুটোছুটি। জিজ্ঞাসা শুধু আমাদের নয়, জিজ্ঞাসা কলকাতার ভাবনীপুরের প্রতিটি সাধারণ মানুষের, এই বাড়িটিতে কি হচ্ছে, কারা থাকে, কেনই বা এই সতর্কতা? এই সব জিজ্ঞাসার উত্তর খুঁজতে খুঁজতে ওই বাড়িটির রহস্য ভেদ করেছে ভারতেরই একটি মাসিক পত্রিকা। তাদের ব্যাপক অনুসন্ধানের ফলে কেঁচো খুঁড়ে বেরিয়ে পড়েছে সাপ, এবং শেষে সাপ নয়, একদম খাঁটি গোখর সাপ, হিস্র এবং বিষধর। এই বাড়িটি আসলে তথাকথিত বঙ্গভূমি আন্দোলনের প্রধান দপ্তর, বঙ্গসেনার সেনা সদর। বঙ্গভূমির স্বপ্নদ্রষ্টা, বঙ্গসেনার তাত্ত্বিক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংসদ সদস্য শ্রী চিত্তরঞ্জন ছুতারের সরকারি আবাস ভবন। তথাকথিত বঙ্গভূমিওয়ালাদের কাছে এটাই প্রেসিডেন্ট হাউস, অত্যন্ত গোপন এবং গর্বের ধন। বিশ্বাসঘাতকের সেই বাড়ি। 20 শতকের শেষ পাদে বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে কুৎসিত বিশ্বাসঘাতক চিত্তরঞ্জন ছুতারের এই আবাস ভবনটির নাম সানি ভিলা। ঠিকানা সানি ভিলা, ডক্টর রাজেন্দ্র প্রসাদ রোড, নর্দার্ন পার্ক, কলকাতা 0000004। ফোন নম্বর 750104 এবং 750609। আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে অপমান করার ও বেকায়দায় ফেলার জন্য গড়ে ওঠা তথাকথিত বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণ সমিতি ও বাংলাদেশ মহাজির সংঘের সদর দপ্তরও ওই সানি ভিলা। চট্টগ্রামে বন্দর টিলা নৌঘাটিতে বিশৃঙ্খলা সৃষ্টিতে ইন্ধন দান। বেগম খালেদা জিয়া ক্ষমতাসীন হওয়ার পর এজেন্টরা যেমন স্বাভাবিক প্রক্রিয়ায় বিভিন্ন তথ্য সংগ্রহে নিয়োজিত ছিল, তেমনি সশস্ত্র বাহিনীর সাথে বেসামরিক জনগণের বিভেদ সৃষ্টিতেও অত্যন্ত সুকৌশলে ইন্ধন জুগিয়েছে ঘটনা সৃষ্টির লক্ষ্যে। এক্ষেত্রে চট্টগ্রামের বন্দর টিলা নৌঘাটির ঘটনা উদাহরণ হিসেবে উপস্থাপন করা যায়। যদিও আপাতদৃষ্টিতে পত্রপত্রিকার রিপোর্ট পড়ে যে কারো মনে হবে যে উচ্ছৃঙ্খল ও সিভিল অয়ান বিদ্বেষী কতিপয় নৌসেনার অবিবেচনাপ্রসূত কর্মকাণ্ডের ফলেই এ ধরনের ঘটনা ঘটেছে। তবে পরবর্তীতে ব্যাপক অনুসন্ধানে প্রমাণিত হয় এই দুঃখজনক পরিস্থিতির জন্য রয়ের এজেন্টদের উস্কানিমূলক তৎপরতাই মূলত দায়ী। সে সময় জনগণের মনে সামরিক বাহিনীর সদস্যদের সম্পর্কে কিছুটা হলেও বিরূপ মনোভাব বিরাজ করছিল। কারণ 90 সালে গণ আন্দোলনের সময় ও এর পূর্বে সামরিক শাসন ও সামরিক বাহিনীকে বিরোধী রাজনৈতিক দল দমনে ব্যবহার করায় সে সময় স্বাভাবিকভাবেই দুপক্ষের মাঝে ব্যবধান সৃষ্টি হয়েছিল। সুযোগ সন্ধানী এই বিভেদকেই আরও উস্কে দিতে চেয়েছে। উল্লেখ্য 3 জানুয়ারি 93 তারিখে বন্দর টিলান ঘটনায় নৌসেনাদের গুলিতে 4 জন বেসামরিক ব্যক্তি নিহত ও 100 জন আহত হয়। এর ফলে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দোষী 4 জন নৌ অফিসার সহ 19 জন বরখাস্ত হয়, যাদের মাঝে চট্টগ্রামস্থ কমোডোর কমান্ডিং চিটাগংও ছিলেন। অথচ পরবর্তীতে আইন প্রয়োগকারী সংস্থা ব্যাপক অনুসন্ধান করে নিরীহ জনগণকে নৌসেনাদের মুখোমুখি অবস্থানে নেওয়ায় ইন্ধন দানের অভিযোগে 2 জন এজেন্টকে গ্রেপ্তার করে। সক্রিয় এজেন্ট হিসেবে যাদের গ্রেপ্তার করা হয় তারা হলেন ডাক্তার হরিপদ চৌধুরী ও জনৈক SK দাস। এরা বন্দর টিলা এলাকাতেই বসবাস করতেন বলে জানা যায়, এবং জিজ্ঞাসাবাদে এরা উক্ত ঘটনা সৃষ্টিতে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেন। রাজীব গান্ধী হত্যায় বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় অপপ্রচার, উদ্দেশ্য বাংলাদেশ বিরোধী তৎপরতাকে যুক্তিগ্রাহ্য করা। বেগম খালেদা জিয়া বা বিএনপির ক্ষমতাসীন হওয়াকে ভারতীয় নীতি নির্ধারকরা কখনোই মেনে নিতে পারেননি, কিন্তু একথাও তাদের পক্ষে অস্বীকার করা সম্ভব ছিল না যে 1991 সালে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়েই বিএনপি বাংলাদেশের শাসন ক্ষমতায় এসেছে। এছাড়া এ দলের রয়েছে ব্যাপক জনসমর্থন। সবচেয়ে বড় কথা, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর প্রতিষ্ঠিত একটি তান্ত্রিক সরকারের বিরুদ্ধে হঠাৎ করেই কিছু একটা করা সম্ভব ছিল না। তাই ভারতীয় নীতি নির্ধারকদের নির্দেশনায় বাংলাদেশ বিরোধী তৎপরতাকে যুক্তিগ্রাহ্য করার জন্য ভিন্ন পথের আশ্রয় নেয়। এক্ষেত্রে রাজীব গান্ধী হত্যায় বাংলাদেশ জড়িত ছিল এমন একটি সংবাদ ফলাও করে প্রচার করা হয় পশ্চিমবঙ্গের কলকাতা থেকে। 16 জুলাই 1991 সালে স্পন্সর্ড এই খবরটি প্রচার করে কলকাতা থেকে প্রকাশিত দৈনিক বর্তমান।
এ ব্যাপারে ঢাকার পত্রিকা শক্তিতে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, নির্বাচিত ক্ষমতাসীন বিএনপি সরকারের বিরুদ্ধে দেশের ভেতরে বাইরে গভীর ষড়যন্ত্র পাকানো হচ্ছে। এখানে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলি এ মর্মে প্রাপ্ত কয়েকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত ও তথ্য গভীরভাবে বিশ্লেষণ করছেন। গত 16 জুলাই মঙ্গলবার ভারতীয় দৈনিক বর্তমান পত্রিকায় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের বরাতে প্রকাশিত একটি খবরে রাজীব গান্ধী হত্যার সাথে বাংলাদেশকে জড়ানো হয়েছে। খবরে বলা হয়েছে, রাজীব হত্যার নীল নকশা প্রণীত হয়েছিল ঢাকায় অনুষ্ঠিত একটি বৈঠকে। পাকিস্তানের একজন পদস্থ সেনা অফিসারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত উক্ত বৈঠকে এলটিটিএ, ডাফা, এনসিওএন ও এর প্রতিনিধি উপস্থিত ছিলেন বলে খবরে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রক এ ব্যাপারে এই রিপোর্ট লেখা পর্যন্ত সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া ভারত সরকারের কাছে প্রেরণ করেছে বলে জানা যায়নি। তবে সরকারি মহল, বিশেষ করে দু-একজন মন্ত্রীর সাথে আলাপ করে দেখা গেছে তারা এটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। একজন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, বিশ্বাস করবেন বলুন, এর কোনো ভিত্তি আছে? কিন্তু ঢাকাস্থ ডিপ্লোম্যাটিক মহলে এ বিষয়টি দারুণ আলোড়ন সৃষ্টি করেছে। একটি প্রভাবশালী দেশের জনৈক ডিপ্লোম্যাট ঘটনাটিকে নিছক বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেওয়ার অবকাশ নেই বলে মন্তব্য করেন। তিনি বেগম খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত ও জোরদার করার উপর বিশেষ গুরুত্বারোপ করেন। একে একটা গ্রাউন্ড বা যৌক্তিকতার সৃষ্টির কৌশল বলে অভিজ্ঞ মহল মত প্রকাশ করেন। রাজীব হত্যার পরিকল্পনা ঢাকায় হয়েছিল। এই প্রচারণা চালানোর উদ্দেশ্য ঢাকা, বিশেষ করে বর্তমান সরকারকে রাজীব হত্যার চক্রান্তের সাথে জড়িত করে কংগ্রেস সরকারের বাংলাদেশ বিরোধী তৎপরতা ও ভূমিকা যুক্তিগ্রাহ্য করার একটি ছুতা বা প্লি খাড়া করার জন্যে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্র একটি বিশেষ দৈনিকের মাধ্যমে এই খবরটি ছড়িয়েছে।